গল্প রাজনীতির রংমহল। লেখিকা সিমরান মিমি। চতুর্থ পর্ব। দুপুর 2টা। রোদের উত্তাপে মানুষজন কাহিল হয়ে পড়েছে। কেউ কেউ পানির স্রোতের মধ্যে ডুবে শীতলতা অনুভব করছে। কেউ কেউ দূরের জঙ্গলের পাশে পাশে হাঁটছে। আবার কেউ কেউ রোদের মধ্যে দাঁড়িয়ে ফটো তুলছে। ডাবের উপর হামলে পড়েছে স্পর্শিয়া। পানি নয়, সে নরম নারকেল খেতে ব্যস্ত। 18 বছরের কিশোর ছেলেটা ভ্যাবাচ্যাকা খেয়ে তাকিয়ে আছে স্পর্শীর দিকে। কিছুটা বিরক্তও হয়েছে। এই যে স্তূপের মধ্য দিয়ে বড় বড় ডাবগুলো বেছে বেছে কিনছে, তারপর পানি খেয়ে সেই ডাব না ফেলে বরং ছেলেটাকে জোর করছে সেটা কেটে দেওয়ার জন্য। পাশেই দুহাত বুকের উপর বেঁধে ঠোঁট কামড়ে ধরে হেসে স্পর্শীর পাগলামি দেখছে পরশ। এ যাবৎ 4টা ডাব খেয়েছে স্পর্শী। তবে পানিগুলো বাধ্য হয় পরশকেই খেতে হচ্ছে। ধীরে ধীরে রোদের প্রখরতা বাড়ছে। গায়ের ভেজা পোশাক ইতোমধ্যে শুকিয়ে গেছে। হাতের ঘড়িতে টাইম দেখতেই দ্রুত স্পর্শীকে টেনে তুলল। রিসর্টে ফিরে যাবার কথা শুনতাই বেঁকে বসল স্পর্শী। সে এখন কিছুতেই রিসর্টে ফিরবে না। আরো ঘোরা বাকি রয়েছে। মেজাজ বিগড়ে গেল পরশের। এত এত ঘোরাঘুরি, স্ত্রীয়ের সাথে প্রথমবার হানিমুনে আসা, এত হাসিমজা দুষ্টুমির মধ্যেও কোথাও যেন কিছু ফাঁকা হয়ে আছে। না কিছু ভালো লাগছে আর না তো খারাপ লাগছে। এক প্রকার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র স্পর্শী মন খারাপ করবে ভেবে এখনো পর্যন্ত তাল মিলিয়ে যাচ্ছে। কিন্তু এবারে আর নিজেকে সামলাতে পারল না। বড্ড খামখেয়ালি করছে আজকাল স্পর্শী। হাতের ডাবটা ছুঁড়ে দূরে ফেলে হাত ধরে টেনে হিচড়ে অনেকটা দূরে নিয়ে এলো। অবাক হয়ে গেল স্পর্শী। হাতের কবজি যেন ছিঁড়ে পড়ে যাচ্ছে। ব্যথায় চোখে পানি টলমল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল পরশের দিকে। যে লোকটা ফুলের পাপড়ির ন্যায় তাকে ছিঁড়ে যাবার ভয়, সে কিনা আজ এমন ভাবে টেনে হিচড়ে নিয়ে এলো। থমকে দাঁড়িয়ে পড়ল পরশ। স্পর্শীর দিকে তাকাতেই হুঁশ ফিরল। চোখের ওই টলমল করা পানি দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। উত্তেজিত হয়ে দুহাত দিয়ে স্পর্শীর দুগাল আঁকড়ে ধরল। বলল, আই এম সরি পাখি। বেশি ব্যথা পেয়েছো হাতে? কই দেখি। ঈষৎ লাল হয়ে গেছে। আমি একটুও বুঝতে পারিনি। আমলে নিল না স্পর্শী। চুপটি করে তাকিয়ে রইল পরশের দিকে। তারপর ধীর কণ্ঠে শুধালো, রিসর্টে চলুন। বলেই হাঁটা শুরু করল সামনে। পরশ হতাশার শ্বাস ফেলল। মুখটা কেমন তেতো হয়ে আছে। স্পর্শী যে কষ্ট পেয়েছে সেটা বুঝতে পারলেও সেই রাগ ভাঙানোর জন্য মন সাড়া দিচ্ছে না। ধীর পায়ে সেও রিসর্টের দিকে চলতে শুরু করল। রুমে ঢুকেই ব্যাগ থেকে টপস জিন্স বের করে গোসলে ঢুকল স্পর্শী। পরশও কিছু বলল না। টাওয়াল নিয়ে ঢুকে গেল নিজেও গোসল করতে। ইচ্ছে করেই অনেকটা দেরি করল স্পর্শী। পরশ ইতোমধ্যে গোসল সেরে রুমে চলে গেছে। অনেকক্ষণ পর রুমে ঢুকতেই স্পর্শী অবাক হয়ে গেল। বিছানার উপর শুয়ে কপালের উপর হাত দিয়ে পরশ শুয়ে আছে। দ্রুত গতিতে তার পাশে গিয়ে বসল স্পর্শী। কপালে, বুকে বার কয়েক হাত দিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, আপনার কি শরীর খারাপ লাগছে? কি হয়েছে বলুন না। খারাপ লাগছে। চোখ খুলে তাকালো পরশ। স্পর্শীর দিকে তাকিয়ে বলল, স্পর্শিয়া, কিচ্ছু হয়নি আমার। শান্ত হও। কিছুক্ষণ চুপ করে রইল স্পর্শী। তারপর শান্ত কণ্ঠে বলল, খাবারটা রুমে আনিয়ে নিই। নিচে যাওয়ার কোনো দরকার নেই। কেমন? সারা দিল পরশ। শরীরটা ভেঙে আসছে। হয়তো সারাদিন রোদে থাকার কারণে। এখন উঠে আবার খেতে যেতে ইচ্ছে করছে না। বেশ কিছুক্ষণ পর রুম সার্ভিসের এক কর্মী খাবার নিয়ে এলো। এই রিসর্টের মালিকের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। রিসর্টের পাশেই সেই নামকরা রেস্টুরেন্ট। বেশিরভাগ টুরিস্টই এখান থেকে খায়। খাবার সাজিয়ে টেবিলে রেখে পরশকে আলতো স্বরে ডাকল। খেতে ইচ্ছে করছে না তার। কিন্তু স্পর্শীর জন্য বাধ্য হয়ে টেবিলে আসলো। স্পর্শীর দিকে তাকিয়ে শুকনো হাসি দিয়ে খাওয়া শুরু করল সে। সাথে সাথেই একটা কাশি দিল। মুহূর্তেই সমস্ত খাবারের ঝাল নাকে উঠে গেল। দম নিতে পারছে না পরশ। স্পর্শী দ্রুত হাতে জগ থেকে পানি ঢেলে দিল। ঢকঢক করে পানি খাওয়ার পরেও ঝাল কমল না পরশের। খাবার ফেলেই বাথরুমের দিকে ছুটল সে। স্পর্শীও পিছন পিছন ছুটল। নাকে মুখে পানি দিয়ে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল পরশ। চোখ দুটো লাল হয়ে অনবরত পানি পড়ছে। শ্বাস নিতে গেলেই পুনরায় সমস্ত ঝাল নাকে উঠে যাচ্ছে।
কাশিও দিতে পারছে না। স্পর্শী পরশকে এমন অবস্থায় দেখে হাউমাউ করে কেঁদে উঠল। দ্রুত হাতে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কি হলো নেতামশাই? এমন করছেন কেন? খাবার কি গলায় আটকেছে? বলুন না, ডক্টর ডাকবো। এই মুহূর্তে স্পর্শীর কথার জবাব দিতে পারছে না পরশ। তারপরেও অতি কষ্টে ইশারায় চুপ করতে বলে রুমের দিকে এগোলো সে। বিছানার সামনে আসতেই ধপ করে শুয়ে পড়ল। স্পর্শী আরো ঘাবড়ে গেল। ছুটে এসে পাশে বসে হাতের তালু ঘষতে লাগলো। ঘাবড়ানো কণ্ঠে বলল, আপনার কি শরীর খারাপ লাগছে নেতামশাই? আমার কাছে বলুন না। পরশ তাকালো। দম নিয়ে কষ্ট করে বলল, আমার শরীরটা ভালো লাগছে না স্পর্শিয়া। একটু ঘুমাবো। তুমি প্লিজ আমায় ডিস্টার্ব করো না। খেয়ে নাও। চুপ করে পাশে দাঁড়িয়ে রইল স্পর্শী। ফুপিয়ে ফুপিয়ে নিঃশব্দে কেঁদে যাচ্ছে সে। পরশ ঘুমে তলিয়ে গেছে ইতোমধ্যে। ধীর পায়ে কোনো শব্দ না করে বিছানায় উঠল স্পর্শী। বাইরে খেতে যাওয়ার উদ্দেশ্যেই শার্ট পরেছিল পরশ। এখন গরমে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে। আলতো হাতে বোতামগুলো খুলে দিয়ে বুকের উপর আলতো করে চুমু বসালো। কপালের উপরেও চুমু দিয়ে জড়িয়ে ধরল পরশকে। এক পর্যায়ে সেও তলিয়ে গেল ঘুমের দেশে। রাত 7টা। বুকের উপর ভারী কিছু অনুভব হতেই চোখ খুলল পরশ। বুকের উপর তাকাতেই এলোমেলো চুলে ঢাকা ঘুমন্ত স্পর্শীকে নজরে এলো। ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসল। আলতো হাতে চুলগুলো একপাশে নিয়ে বালিশে মাথা রাখল। চোখের নিচে থাকা অশ্রুটুকু শুকিয়ে দাগ হয়ে গেছে। মাথা নিচু করে স্পর্শীর ঠোঁটের উপর চুমু খেল পরশ। ঘুমের মধ্যেই ঠোঁট দুটো কুঁচকে ফেলল স্পর্শী। পরশ হাসল। পুনরায় গাঢ় করে চুমু দিল। এবারেও নাক চোখ কুঁচকে ঘুমের মধ্যে এক হাত উঠিয়ে ঠোঁট মুছল। তারপর কাত হয়ে অন্যদিকে তাকিয়ে শুয়ে পড়ল। বেশ মজা লাগছে পরশের। স্পর্শীকে জ্বালাতে আবারও ঠোঁটের উপর গাঢ় চুমু দিল। ঘুমের মধ্যেই দম বন্ধ হয়ে গেল স্পর্শীর। শ্বাস নিতে না পেরে ধরফর করে চোখ খুলে উঠে বসল। পরশকে সামনে দেখতেই কপাল কুঁচকে নাকের পাটাতন ফুলিয়ে ফেলল। দুপুরের কথা মনে পড়তেই মুহূর্তে উত্তেজিত হয়ে ঝাঁপিয়ে পড়ল পরশের বুকে। নুয়ে যাওয়া কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন তো নেতামশাই? এখনো কি কষ্ট হচ্ছে আপনার? আলতো হেসে জড়িয়ে ধরল পরশ। আদুরে কণ্ঠে বলল, উহুম, হচ্ছে না তো। তবে খুব খিদে পেয়েছে। চলো নিচে গিয়ে খেয়ে তারপর ঘুরব। সারা বিকালটা তো নষ্ট করে দিলাম। স্পর্শী কিচ্ছু বলল না। দ্রুত বাথরুমে গেল ফ্রেশ হতে। গায়ের শার্ট খুলে আরেকটা শার্ট পরল পরশ। অভ্যাসবশত বালিশের পাশ থেকে ফোন হাতে তুলতেই ভ্রু কুঁচকে ফেলল। ধুর, চার্জ নেই। বন্ধ হয়ে গেছে ফোন। চার্জারে ফোন লাগাতেই স্পর্শী চলে এলো। স্বভাবসুলভ মুচকি হাসি দিয়ে স্পর্শীর হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল। খাওয়া শেষ হতেই পুনরায় রিসর্টের দিকে হাঁটা শুরু করল পরশ। অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী। দ্রুতপায়ে হেঁটে পরশের সামনে দাঁড়িয়ে বলল, ঘুরবেন না নেতামশাই? আলতো করে গাল টিপে দিল পরশ। তারপর শান্ত কণ্ঠে বলল, শোনা, ফোনটা নিয়ে আসি। রাত হয়েছে তো। মুহূর্তেই মনটা ফুরফুরে হয়ে গেল স্পর্শী। তাল মিলিয়ে পরশের সাথে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আমারটাও নিয়ে নেই। খালামণিকে একটা ফোন দিয়ে জাফলং দেখাবো। ওর খুব ইচ্ছে ছিল এখানে আসার। কথা বলতে বলতে রুমে ঢুকলো দুজন। চার্জার থেকে ফোন খুলে হাতে নিল পরশ। ইস, ফোনটা অন করে রেখে যেতেও ভুলে গেছিল সে। ত্রস্ত হাতে ফোন অন করতেই একগাদা নোটিফিকেশনে প্রায় হ্যাং হয়ে যাওয়ার পালা। মিনিট দুয়েক পর ফোনের দিকে তাকাতেই চমকে উঠল পরশ। পার্টির সদস্য থেকে শুরু করে বাবা, মা, কাকা, সুমনের ফোন কল লিস্ট ভরে গেছে। এক একজনের সিম থেকে মিনিমাম 20টা মিসড কল। বাড়িতে কল দিবে ভাবতেই একটা নোটিফিকেশনে চোখ আটকে গেল পরশের। দ্রুত হাতে সেখানে ক্লিক করতেই ফেসবুকে ঢুকল। অসংখ্য সাংবাদিক, রাজনৈতিক নেতা তাকে ট্যাগ করে পোস্ট করেছে। স্কুলে যাবার পথে গণধর্ষণের শিকার হলেন পিরোজপুর বর্তমান সংসদ সদস্য পরশ শিকদারের 14 বছরের একমাত্র ছোট বোন। আমরা এই ঘৃণ্য এবং কুৎসিত অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে আমাদের সবার একটাই দাবি যে, শীঘ্রই এই অপরাধীদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এরকম অহরহ পোস্টে ভরপুর তার আইডি। মাথা হ্যাং হয়ে গেল পরশের। ধপ করে বিছানার উপর বসে পড়ল।
পুরো শরীর যেন ভর ছেড়ে দিয়েছে। সাময়িকভাবে মাথা ফাঁকা হয়ে গেল তার। আশেপাশের কোনো কিছুই তার স্নায়ুতন্ত্র গ্রহণ করতে অপারগ। মাথার ভেতর শুধু একটা শব্দই ঘুনে পোকার মতো খুঁটে বেরোচ্ছে, গণধর্ষণ। পরশকে বিছানায় বসতে দেখে স্পর্শী ভ্রু কুঁচকে সামনে এলো। লোকটার এমন শান্ত, স্থির স্তব্ধতা দেখে ভয়রা পুনরায় ঝেঁকে বসল। মন বলতে লাগলো, আবারও অসুস্থ হয়ে যায়নি তো। বিছানার উপর আলগোছে স্ক্রিন জ্বলতে থাকা ফোনটা দেখে ভ্রু কুঁচকে ফেলল। এইমাত্রই তো ফোন দেখছিল, তাহলে হঠাৎ কি এমন হলো? ফোন হাতে নিতেই শিউরে উঠল স্পর্শী। সময়ের দিকে তাকাতেই আরো অবাক হয়ে গেল। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বের করল, আল্লাহ! আজ সকাল 9টার সময় এই পোস্ট করা হয়েছে। আর আমরা এখনো কিচ্ছু জানি না। স্তব্ধতায় মুড়িয়ে যাওয়া পরশের দিকে চাইতে নাতকে উঠল স্পর্শী। চোখ দুটো অস্বাভাবিক মাত্রায় লাল হয়ে আছে। যেন অশ্রুরা চাইলেও বের হতে না পেরে রক্তের ন্যায় ধারণ করেছে চোখের কার্নিশে। স্পর্শী ফোপাতে ফোপাতে পরশের ফোন নিয়ে বাহাদুরকে ফোন দিল। ফোন বন্ধ। আশ্চর্য ব্যাপার। পরশের দিকে তাকিয়ে দেখল এখনো স্তব্ধ হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে রয়েছে। দ্রুত পায়ে রুমের বাইরে বের হলো স্পর্শী। তাদের রুমের 3 রুম পরেই বাহাদুর ভাইয়ের রুম। এক ছুটে সেদিকে গেল। প্রায় 2 মিনিট ধরে দরজা ধাক্কানোর পরে ঘুম ঘুম অবস্থায় দরজা খুলল বাহাদুর। রেগে চেঁচিয়ে উঠে বলল, আপনার ফোন কোথায় বাহাদুর ভাই? এক্ষুনি বের হন, আমরা বাড়ি যাব। বাহাদুর অবাক হলো। তারপর আমতা আমতা করে বলল, আজকে ঘুরতে গেছিলাম, ভিড়ের মধ্যে হারাইয়া গেছে। কথায় বলে বিপদ যখন আসে চারদিক দিয়ে আসে। আজ বাহাদুরের ফোনেও হয়তো বাড়ি থেকে ফোন এসেছে। দ্রুতপায়ে রুমে ঢুকতেই দেখল পরশ বাথরুম থেকে বেরিয়েছে। চোখ দুটো কঠিন হয়ে আছে। হয়তো কেঁদেছে। চোয়ালটা ইস্পাতের ন্যায় শক্ত করে স্পর্শীর উদ্দেশ্যে বলল, 2 মিনিটের মধ্যে গোছগাছ করো। কোনো সাড়া দিল না স্পর্শী। সাহস হলো না। সান্ত্বনা দেবার মতো সাহসও হারিয়ে ফেলল সে। রাতের অন্ধকার রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার বাহাদুর। পিছনের সিটে মাথা হেলিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছে পরশ। পাশেই স্পর্শী হাঁসফাঁস করছে পরশের সাথে কথা বলার জন্য। লোকটা বাইরে নিজের কাঠিন্যতা দেখালেও ভেতরে ভেতরে যে ভীষণ ভেঙে পড়েছে। আলতো করে পরশের হাতে হাত রাখল স্পর্শী। নির্বাক চাহনিতে সেদিকে তাকালো পরশ। কাপা কাপা কণ্ঠে এক হাত জড়িয়ে ধরে কান্না ভেজা গলায় স্পর্শী বলল, আপনি প্লিজ শান্ত হন। দেখবেন, সব ঠিক হয়ে যাবে। সরাসরি দৃষ্টি দিল স্পর্শীর দিকে পরশ। ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। শান্ত গলায় গম্ভীর কণ্ঠে পরশ বলল, তুমি ভাবতে পারছো স্পর্শিয়া, আমার এইটুকু বোনটা ঠিক কতটা ছটফট করেছে। তোমাকে তো ফুলের পাপড়ির মতো যাতে নষ্ট হয়ে না যায় সেভাবে ছুঁই। তাও তো মাঝে মধ্যে কেঁদে ফেলো। সেখানে আমার ওইটুকু বোনটা কিভাবে সহ্য করেছে ভাবতে পারছো? বলতে বলতে গলা ভেঙে এলো। অফ অফ। যন্ত্রণায় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে পরশের। গাড়ির গতিবেগকে ভীষণ স্লো মনে হচ্ছে। ছটফটিয়ে তেজস্বী গলায় বলল, বাহাদুর ভাই, গাড়ি থামান। নিমিষেই মনিবের আদেশ শুনে গাড়ি থামালো। দরজা খুলে বাইরে বের হয়ে পরশ বলল, আপনি পেছনে যান, আমি চালাচ্ছি। স্পর্শিয়া, সামনে এসো। কোনরূপ বাকবিতণ্ডায় না জড়িয়েই পরশের আদেশ মানল দুজন। সিটবেল্ট বাঁধতেই দুর্বার গতিতে গাড়ি স্টার্ট করে চালাতে লাগলো পরশ। যেন উড়ে যেতে চাইছে পিরোজপুরে। স্পর্শী ঘাবড়ে গিয়ে পরশের দিকে তাকালো। ভীষণ ভয় করছে তার। এক হাত বাড়িয়ে পরশের ঘাড় চেপে ধরে চোখ বন্ধ করল। পাত্তা দিল না পরশ। আরো স্পিড বাড়িয়ে চলতে লাগলো সিলেটের আঁকাবাঁকা রাস্তায়। রাত 3টা। পিরোজপুরে ঢুকতেই বাম হাতে ফোন নিয়ে বাবার নাম্বারে কল দিল পরশ। ওপাশ থেকে রিসিভড হতেই কঠিন গলায় সোজাসাপটা প্রশ্ন করল পরশ, কোন হসপিটাল? কত নম্বর কেবিন? ওপাশ থেকে মহিউদ্দিন শিকদার ভাঙাচোরা গলায় বলল, সদরে আছি, 204 কেবিনে। ফোন কেটে দিল পরশ। শুনশান নিস্তব্ধ পিরোজপুর সদর। গাড়ি থেকে নামতেই ভেতর থেকে দ্রুতপায়ে কেউ একজন এসে গেট খুলে দিল। ত্রস্ত পায়ে গাড়ি থেকে নেমেই হাসপাতালের ভেতরে চলে গেল পরশ। স্পর্শী ও পেছনে পেছনে দ্রুতপায়ে হেঁটে গেল সেদিকে। কেবিন নং 204। পুরো হাসপাতাল অন্ধকার। শুধুমাত্র রিসিপশনে এবং করিডোরে 2একটা লাইট জ্বলছে।
কেবিনের সামনে দরজার বাইরে বেঞ্চিতে মাথা হেলিয়ে বসে আছে মহিউদ্দিন শিকদার। পাশেই আলতাফ শিকদার বসা। কিছুটা দূরেই সুমন মাথা হেলিয়ে ঘুমিয়ে রয়েছে। পরশের উপস্থিতি পেতেই চোখ তুলে চাইলেন মহিউদ্দিন শিকদার। পরশকে দেখেই হামলে পড়লেন বুকের উপর। নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল পরশ। কি বলে সান্ত্বনা দেবে সে বাবাকে? বেশ কিছুক্ষণ পর শান্ত গলায় বলল, ও কোথায়? চোখের পানি মুছে ভাঙা কণ্ঠে বলল, ঘুমাচ্ছে। সারাক্ষণ কাঁদে। আমার বুঝদার মেয়েটা চিৎকার করে বাচ্চাদের মতো কাঁদে। পাগলের মতো করছে আমার মেয়েটা। ডাক্তার বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। আজ সারাদিন ঘুমের মধ্যেই আছে। সন্ধ্যার দিকে ঘুম ভেঙেছিল একবার। ওর চিৎকারে বাধ্য হয়ে আবার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। আলতো হাতে কেবিনের দরজা খুলল। রুমের লাইট জ্বালানো। বাচ্চাদের মতন ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে প্রেমা। তার পাশেই টুলে বসা অবস্থায় সিটে মাথা দিয়ে ঘুমিয়ে আছে পিয়াসা। স্পর্শী ধীর পায়ে পিয়াসার পাশে গেল। গায়ে হাত দিতেই চট করে তাকালো। স্পর্শীকে দেখতেই কান্নার বাঁধ ভাঙল তার। শাশুড়িকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে দিল স্পর্শী। এক মুহূর্ত ও দাঁড়ালো ওখানে পরশ। দ্রুত পায়ে বাইরে এসে কাঠোকাঠ কণ্ঠে বাবাকে জিজ্ঞেস করল, কারা ছিল? হতাশ হয়ে মহিউদ্দিন শিকদার বললেন, জানি না। মেয়েটাকে কি জিজ্ঞেস করব? ওর কান্নাই তো থামাতে পারছে না কেউ। থমথমে কণ্ঠে পুনরায় পরশ বলল, ওকে হাসপাতালে কে এনেছে? ওপাশ থেকে সুমন বলল, পাভেল। চমকে উঠল পরশ। এত বড় ঘটনা ঘটল অথচ পাভেল তাকে একবারেও ফোন করল না। মাত্র একটা দিন ছিল না বাড়িতে। এই একটা দিনও সামলাতে পারল না। ভাবতেই রাগে গা শিরশির করছে। পাভেলকে হাতের কাছে পেলে এই মুহূর্তে ঠিক কি করে বসবে জানা নেই পরশের। রাগী স্বরে সুমনের দিকে তাকালো পরশ। বলল, কোথায় ও? জানি না ভাই। কিচ্ছু জানি না। প্রেমাকে হসপিটালে দিয়ে কোথাও একটা চলে গেছে ও। হয়তো আপনার ভয় এখনো হসপিটালে আসেনি। আমি ওর মতো গর্দভ একটাও দেখিনি। এই অবস্থায় কি করে দূরে রইল? সামান্য চিন্তার রেখা ফুটল পরশের কপালে। এরই মধ্যে সুজনের কথা খেয়ালে পড়তেই অবাক হয়ে গেল। কেউ সুজনেরও কোনো খোঁজ জানে না। সুমনের উদ্দেশ্যে বলল, পার্টির ছেলেদের খবর দে। যেখান থেকে পারিস সুজনের খোঁজ নে। মাথা নাড়িয়ে ফোন হাতে বাইরে চলে গেল সুজন। পরশ সেখানেই বসে পড়ল। হয় পরশ না হয় প্রেমা। দুজনের কারো একজনের মুখ থেকে সত্যিটা না জানা অবধি সন্দেহের বশে কিছু করে ওঠাটা বোকামি হয়ে যাবে। সকাল 7:30। কপালে হাত দিয়ে বেঞ্চের উপর বসে আছে পরশ। হঠাৎ কানে অ্যাম্বুলেন্সের শব্দ যেতেই চমকালো। পরক্ষণেই সে যে হসপিটালে আছে সেটা মনে হতেই চিন্তা ঝেড়ে ফেলল। নিচ থেকে অধিকতর লোকজনের আওয়াজ, পুলিশের গাড়ির সাইরেন, অ্যাম্বুলেন্সের আওয়াজ পেতে চকিতে দাঁড়ালো। কোনো গুরুতর রোগীকে হয়তো। এরই মধ্যে দ্রুতপায়ে এক পুলিশের ইন্সপেক্টর তার কাছে এলেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, এমপি সাহেব, একটু নিচে আসুন। পরশ তার দিকে একবার তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল। দেখেই বোঝা যাচ্ছে ঘাবড়ে আছে ভীষণ। জোর পায়ে তার সাথে নিচে নামতেই দেখল অ্যাম্বুলেন্স থেকে সাদা কাপড়ে মোড়ানো এক রক্তাক্ত লাশ বের করছে। হসপিটালের সামনের ফাঁকা জায়গাটুকুতে লাশটাকে শুইয়ে মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিল। ইন্সপেক্টর পরশের কানের কাছে গিয়ে ঘাবড়ে যাওয়া কণ্ঠে বললেন, রায় বাড়ির পেছনের জঙ্গলে পেয়েছি লাশটা। কথাটা কর্ণগোচর হতেই লাশের দিকে তাকালো পরশ। শুকিয়ে যাওয়া রক্তে রক্তাক্ত লাশটা কেমন পরিচিত লাগছে। ধীর পায়ে আরেকটু সামনে আগালো। নিজ হাতে চাদরটা ধরে একটানে অনেকটা খুলে ফেলল। সাথে সাথেই চোখ বন্ধ করে আর্তনাদ করে উঠল সবাই। পাভেল নিশ্চিন্তে দুচোখ দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখে সামান্য পলকও পড়ছে না। গলার কাছে ধারালো কিছুর কোপে প্রায় 2 ইঞ্চি ফাঁক হয়ে আছে। সেখান থেকে বেরোনো লাল রক্তগুলো জমাট বেঁধে শুকিয়ে আছে। সাদা রঙা শার্টটা কেটে বুকের উপরে পড়া বড় কোপটা ভয়ঙ্কর আকারে ধারণ করেছে। ডান হাতটা সামান্য চামড়ায় বেঁধে বাকিটা ঝুলে পড়ে আছে পাশে। ব্যাস আর দেখতে পারল না পরশ। পাশের দুম করে বসে পড়ল। পৃথিবীটা থমকে গেল মনে হয়। পাশ থেকে সুমন সহ আরো কয়েকজন ছেলে এসে ধরল পরশকে। শুধু কানে বাজছে চারপাশ থেকে ভেসে আসা জনগণের আর্তনাদের ধ্বনি। আমাদের জীবনে ভালো খবরগুলো অন্যদের নিকট পৌঁছাতে যতটা সময় লাগে, তার চেয়েও অধিক কম সময় লাগে খারাপ খবর ছড়াতে।
এই খবরগুলো যেন বুলেটের গতিতে একে অন্যের কাছে পৌঁছে যায়। নিচ থেকে একজন নার্সের মুখে ছেলের মৃত্যুর খবর পেতেই পাগলিনীর মতো দোতলা থেকে ছুটতে ছুটতে নিচে নামল পিয়াসা। স্পর্শীও তার পিছু পিছু ছুটে এসেছে। মহিউদ্দিন শিকদার যেন শরীরের সকল বলশক্তি হারিয়ে ফেলেছেন। প্রতিটা পা যেন পাথরের ন্যায় ওজন হয়ে গেছে। অতিকষ্টে নিচে নেমে সামনে ভিড় দেখতেই পুনরায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। পিয়াসার চিৎকার পরশের কানে যেতেই ইশারা দিয়ে লাশটাকে চাদরে মুড়িয়ে দিতে বলল। এমন নৃশংস মৃত্যু যে সহ্য করতে পারবে না মা বাবা। সামনে সাদা চাদরে মোড়ানো লাশটার দিকে ছুটে গেলেন পিয়াসা। শুধু মুখটা দেখা যাচ্ছে, সেটাও রক্তের প্রলেপে লাল হয়ে রয়েছে। লাশ থেকে পচা দুর্গন্ধ ছুটছে। ছিন্নভিন্ন শরীরটা ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। এক চিৎকারেই জ্ঞান হারালেন পিয়াসা। কয়েকজন নার্স তাকে ধরে একপাশে নিয়ে গিয়ে চোখে পানির ছিটা দিচ্ছেন। লাশ থেকে কয়েক হাত দূরেই স্তব্ধ হয়ে লাশের দিকে তাকিয়ে আছেন মহিউদ্দিন শিকদার। কি এমন পাপ তিনি করেছিলেন, যার কারণে আজ এত বড় শাস্তি পেল? বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়ার চেয়ে বেশি কষ্টের কাজ যে আর পৃথিবীতে নেই। পাশেই তাকে ধরে কাঁদছেন আলতাফ শিকদার। স্পর্শী অদূরে গেট ধরে দাঁড়িয়ে কাঁদছে। ওই লাশের সামনে যাওয়ার সাহস যে তার নেই। সবার মুখে শুনেছে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। সে যে রক্ত দেখতে পারে না। ভীষণ ভয় হয়। কিছুক্ষণেই জ্ঞান ফিরল পিয়াসার। উঠেই পুনরায় পাগলিনীর মতো করতে লাগলো। ছুটে যেতে লাগলো মাটিতে মোড়ানে লাশের দিকে। পরশ এতক্ষণ স্তব্ধ হয়ে চেয়ারে বসেছিল। সবাই যখন পিয়াসাকে সামলাতে হিমশিম খাচ্ছিল তখন ধীর পায়ে সেই গিয়ে মাকে ধরল। পেছনে ফিরে পরশকে দেখেই তেতে উঠল পিয়াসা। অতর্কিতভাবে পরশের বুকের উপর কিল ঘুষি থাপ্পড় মারতে লাগলো। চিৎকার করে বলল, তুই খুশি হয়েছিস, তাই না? আরে তুই তো চেয়েছিলি যাতে আমার ছেলেটা মরে যায়। এই জন্য তো তুই ওকে লাই দিতি। কতবার বারণ করেছিলাম এসবে না জড়াতে। কিন্তু তুই তো তোর মর্জি ছাড়া চলিস না। নিজে যেভাবে রাজনীতির পেছনে ছুটলি, ছোট ভাইটাকেও লেলিয়ে দিলি। আজ দেখ তোর রাজনীতি কি দিয়েছে আমাকে। আমার মেয়েটার শ্বাস চললেও বেঁচে নেইও, মরে গেছে। ছেলেটাকেও শেষ করে দিল। থেমে, তাতে তোর কি? তুই তো এমপি হয়ে গেছিস। তোর জন্য আমার ছেলে মেয়ে দুইটা আজ ভুগছে। তোর খামখেয়ালি পোনার জন্য। রাজনীতি করতেই করতেই ভালো কথা, আবার শত্রুর বাড়ির মেয়ে তুলে এনে বিয়ে করেছিস। আমি কি কিছু বুঝি না নাকি? আমার ছেলে মেয়ে দুইটাই তোর জেদের কারণে শেষ। তোর শত্রুরা করছে এমন। তুই তো এখন খুশি। এমপি হয়েছিস, ক্ষমতা পেয়েছিস, বউও পেয়েছিস, সুখে সংসারও করবি। পিয়াসা আর কিছু বলতে পারল না। ঢলে পড়ল পুনরায় পরশের বুকের উপর। মাকে নার্সদের হাতে দিয়ে পরশ কঠিন চিত্তে দাঁড়িয়ে রইল লাশের দিকে। কেউ যদি বুঝতো ওর ভেতরে কি ঝড় চলছে তাহলে ভুলেও ওর দিকে আঙুল তোলার সাহস পেত না। ছোটবেলা থেকে বাবা মায়ের থেকেও পাভেল যে তার নেওটা ছিল। এই হাতে হাত ধরিয়ে হাঁটতে চলা শিখিয়েছে ওকে। কাঁধে নিয়ে ছসে বেরিয়েছে সারা বাড়ি। সেই ভাইটা আজ তার ভুলের কারণেই আর নেই। দুহাত দিয়ে মুখ ঢেকে ঢুকরে কেঁদে উঠল স্পর্শী। পিয়াসার প্রত্যেকটা কথা যেন বুকের ভেতর বিষের বানের মতো ঢুকে পড়েছে। তার জন্যই কি হয়েছে এমন? কই, কেউ তো জানেই না এখনো প্রেমাকে কে ধর্ষণ করেছে। তাহলে তার পরিবারকে কিভাবে দোষারোপ করল? এই শোক মুহূর্তে ক্রিং ক্রিং করে ইন্সপেক্টরের ফোনটা বেজে উঠল। দ্রুত ভিড়ের বাইরে গিয়ে রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে কেউ কিছু বুঝিয়ে বলল। তার কথার সাথে হুহা জবাব দিয়ে পুনরায় পরশের সামনে এলো। জিভ দিয়ে গলা ভিজিয়ে বলল, স্যার, আপনাদের মিসিং হওয়া গাড়িটার খোঁজ পাওয়া গেছে। চকিতে তাকালো পরশ। গাড়ি তো সুজন চালাতো। গাড়ির খবর পাওয়া মানে সুজনকে পাওয়া। আর এই ঘটনাগুলোর কিছুটা হলেও সুজন জানবে। গম্ভীর কণ্ঠে পরশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করল, কোথায়? ইন্সপেক্টর খানিকটা ঢোক গিলল। এত বিপদের মধ্যে কি আবার এই বিপদটা জানানো তাদের ঠিক হবে? খানিকটা ভেবে বলল, রায় বাড়ির সামনে দিয়ে যে চিকন রাস্তা চলে গিয়েছে জঙ্গলের ভেতর দিয়ে। সেই জঙ্গল শেষ হওয়ার পরেই বিশাল ধানক্ষেত। জায়গাটা খুবই নির্জন। রাস্তা থেকে অনেকটা দূরে ধানক্ষেতের মধ্যে গাড়িটা পুড়ে যাওয়া অবস্থায় পেয়েছি। আর ড্রাইভিং সিটে পুড়ে যাওয়া একটা লাশের অবতার পেয়েছি। আমরা সন্দেহ করছি ওটাই হয়তো সুজন।
এ যেন আরো এক ধাক্কা। প্রেমা, পাভেল, এবারে সুজন। ওকেও তো কম ভালোবাসতো না পরশ। ধীরে ধীরে পৃথিবীর প্রত্যেকের উপর থেকে যেন সমস্ত বিশ্বাস উঠে যাচ্ছে। কারো কথা বিশ্বাস হচ্ছে না। নিজের কঠিন চিত্তকে বজায় রেখে গম্ভীর কণ্ঠে পরশ আবারও বলল, ওটা যে আমারই গাড়ি ছিল তার প্রমাণ কি? এ যেন নানা অজুহাত দিয়ে নিজেকেই নিজে সান্ত্বনা দিচ্ছে পরশ। কিন্তু তাকে পুনরায় ব্যর্থ করে ইন্সপেক্টর বললেন, গাড়ির নেম প্লেট পুড়ে যায়নি স্যার। গাড়িটা আপনারই। ধীরে ধীরে পাভেলের লাশ আরো পচতে শুরু করেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হওয়া লাশটা যে অন্য স্বাভাবিক মৃতদেহের মতো নয়। কাল সকালে প্রাণপাখি উড়ে যাওয়া মৃতদেহটা সারা দিনরাত যে জঙ্গলের মধ্যে এক ছোট্ট ডোবার পাশে কচুরি দিয়ে ঢাকা ছিল। আশেপাশের লোকজন ধীরে ধীরে নাক চেপে ধরা শুরু করে দিয়েছে। সুমন চোখ মুছে পাভেলের কাছে এলো। ভাই বলে ডাকতেই যেন তার উদ্দেশ্য বুঝতে পারল পরশ। আরেকবার ভাইয়ের লাশের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, গোসল করিয়ে রেডি কর। আমি আসার পর জানাজা হবে। থমথমে পায়ে হেঁটে প্রেমার কেবিনে ঢুকল। স্পর্শীও পেছনে ছুটে এসেছে। পরশের সাথে কেবিনে ঢুকতেই হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দিল। মুখের উপর দরজাটা দিয়ে ধীর পায়ে স্ট্রেচারের পাশে দাঁড়ালো। এতক্ষণ নীরব হয়ে ছাদে ঝোলানো আংটার দিকে তাকিয়ে ছিল প্রেমা। পরশকে ঢুকতে দেখেই চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে থাকলো। যেন ভাই বাবা মা কারো সামনে চোখে চোখ রেখে কথা বলতে সে চায় না। ভীষণ লজ্জা, কষ্ট, অস্বস্তি, নিজের শরীরটার প্রতি ঘৃণা আঁকড়ে ধরে তাকে। পরশ সবটাই বুঝতে পারল। বনের দুহাত ধরে একটানে বসালো। আচমকা এমন আক্রমণে ভয় পেয়ে গেল প্রেমা। দুরু দুরু বুকে চোখ খুলে ভাইয়ের দিকে এক পলক তাকিয়েই চোখ নিচে নামিয়ে ফেলল। এতক্ষণের চাপানো কান্নাটা যে ধীরে ধীরে চোখ দিয়ে অশ্রুরূপে বের হয়ে যাচ্ছে। কারা ছিল? গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে কেঁপে উঠল প্রেমা। ঝড়ো ঝড়ো করে কান্না করে দিয়ে বলল, আমি ঘুমাবো এখন। তুমি যাও এখান থেকে। কিচ্ছু জানি না আমি। মুহূর্তেই দুগাল চেপে ধরল পরশ। প্রেমা যন্ত্রণায় আঁতকে উঠল। ভয়ে শিউরে উঠল লুকিয়ে জানলার বাইরে থাকা স্পর্শী। দুহাত দিয়ে মুখ চেপে ধরে কান্নাটা আটকালো। দাঁতে দাঁত চেপে পরশ বলল, তোমাকে এখানে পাভেল নিয়ে এসেছে। ও জানতো কারা ছিল। কি হলো বলো। পরশের এক ধমকে শিউরে উঠল প্রেমা। হেঁচকি তুলে কান্না করতে করতে বলল, হ্যাঁ, ভাইয়া জানতো। পরশ গাল ছেড়ে দিয়ে পাশে বসল। আলতো হাতে বোনটাকে বুকের সাথে জড়িয়ে ধরল। শান্ত কণ্ঠে বলল, কিন্তু এখন তুমি ছাড়া আর কেউ জানে না। পাভেল নেই। ওকে মার্ডার করেছে ওরা। বাইরে হসপিটালের সামনে ওর ছিন্ন ভিন্ন লাশ পড়ে আছে। তোমার জন্যই হয়তো পাভেল ওদের কাছে গেছিল। এখন ওকেও খুন করে ফেলেছে। ওর একটা হাত একদম কেটে ফেলেছে। গলার এখানটাতেও কোপ মেরেছে। দেখবে তুমি লাশ। চলো, দেখবে। উত্তেজিত হয়ে হেঁচকির সাথে বারবার আঁতকে উঠে মাথা নাড়তে লাগলো। সে যাবে না। অমন ভয়ঙ্কর দৃশ্য সে দেখতে পারবে না। দুহাত দিয়ে কান চেপে চিৎকার করে চেঁচাতে লাগলো। পরশ খানিকটা ক্ষান্ত হলো। বনের দুগাল ধরে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, কারা ছিল সোনা? ভাইয়াকে বলো। সুজন ভাই। সুজন ভাই ছিল। ভাবির ভাইয়েরা ছিল। আর আর ওই কালো করে ছেলেটা ছিল যে ইলেকশনের সময় কোপাকুপি করে জেলে গেছিল। আরিফ। প্রেমা দ্রুত মাথা নাড়ালো। যেন তার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল পরশ। যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। সুজন কিভাবে? যেন বনের কোথাও ভুল হচ্ছে। তড়িৎ গতিতে বনের দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল, সুজনও ছিল? প্রেমার দম বন্ধ হয়ে আসছে কথাগুলো বলতে। মাথা নাড়িয়ে বলল, সুজন ভাই তোমাকে মারতে চেয়েছিল ভাইয়া। ও ওই শোভাম সর্দারের হয়ে কাজ করছিল। আমি ফোনে শুনেছি। আর ও আমায় দেখে ফেলেছিল। তাই তুলে নিয়ে গেছিল ওদের ওই ক্লাবে। চাদর জড়িয়ে কেঁদে উঠল প্রেমা। পরশ নির্বিকার ভাবে বনের দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পরেও ত্রস্ত পায়ে কেবিনের বাইরে চলে এলো। জানলার কাছে স্পর্শীকে দেখে ক্ষোভ জমানো চোখে তাকালো। সেই চোখে কোনো রকম মায়া দেখতে পেল না স্পর্শী। পেল শুধুমাত্র কিছু অসহায়তা, ভুল। তাহলে কি পরশ ও ভাবছে স্পর্শীর সাথে জড়ানো তার ভুল ছিল? দুহাত দিয়ে মুখ চেপে ধরে কেঁদে উঠল স্পর্শী। পরশ নির্বিকার ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল। পরশ যেতেই দ্রুত পায়ে কেবিনে ঢুকল স্পর্শী।
প্রেমা একা একা চিৎকার করে কাঁদছে। দ্রুত তার পাশে বসে দুহাত দিয়ে আগলে বুকে জড়িয়ে ধরল। প্রেমার কান্নার বেগ কমতেই স্পর্শী বলল, তুমি যখন শুনেছিলে সুজন ভাই খারাপ লোক, তোমার ভাইকে মারতে চাইছে, তখন কেন পালালে না? ছুটে তোমার ম্যামের বাড়িতে ঢুকতে, তারপর বাড়িতে ফোন করতে। কান্নাজড়ানো কণ্ঠে প্রেমা বলল, আমি বুঝতে পারিনি সুজন ভাই এত খারাপ। উনি যে আমার কোনো ক্ষতি করবে তা ভাবতেই পারিনি। ভেবেছিলাম আমি ওনাকে ভাইয়ার ভয় দেখালে ভয় পেয়ে যাবে, আর ও দলের সাথে মিশবে না। আমি তো ভেবেছি উনি ক্ষমা চাইলে আর ভাইয়াকে কিচ্ছু বলবো না। কিন্তু উনি। ধু করে কেঁদে উঠল প্রেমা। মাথায় হাত বোলাতে বোলাতে স্পর্শী বলল, এটা সিনেমা নয় প্রেমা। আমি জানি সুজন ভাইয়ের প্রতি তুমি দুর্বল ছিলে। সেই বিয়ের অনুষ্ঠান থেকেই তোমার গতিবিধি আমি দেখেছি। কিন্তু তোমার এই দুর্বলতাই আজ এমন ঘটনার সৃষ্টি করল। একটু যদি সাবধান হতে। নীরব হয়ে স্পর্শীর বুকে লেপ্টে থেকে আফসোস করতে লাগলো প্রেমা। প্রাণহীন দেহটা বহু কষ্টে টেনে নিচতলায় নামল পরশ। সামনের খালি জায়গাটা এখন অনেকটাই ফাঁকা। লাশ নিয়ে মসজিদের সামনের মাঠে গিয়েছে সবাই। ওখানেই হয়তো গোসল করাবে। ধীর পায়ে হেঁটে গাড়িতে উঠল পরশ। ভেতরে বয়ে চলা দুইটা ধারা তাকে পুরোপুরি নিঃশেষ করে দিচ্ছে। ধর্ষিতা ছোট বোন, খুন হয়ে যাওয়া ছোট ভাইয়ের মুখখানি চোখের সামনে ভেসে উঠতেই গা ছেড়ে দিল সিটের উপর। নিঃশব্দে চোখের দুপাশ থেকে জড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। কলিজাটা যেন কেউ কেটে টুকরো টুকরো করে ফেলছে। পরক্ষণেই চোখের সামনে ভেসে উঠল পাভেলের রক্তাক্ত ছিন্নভিন্ন লাশ। ভেসে উঠল প্রেমার ছটফটানির দৃশ্য। হাতের মুঠো শক্ত হয়ে গেল। কপালের দুই পাশের শিরাগুলো যেন ছিঁড়ে বাইরে বেরিয়ে যাবে। দাঁতের সাথে দাঁত পিষে যাচ্ছে পরশের। শরীরের রক্ত টগবগ টগবগ করে ফুটছে। যেন হাতের কাছে পেলে একটা জানোয়ার কেউ নিঃশ্বাস নিতে দেবে না। গাড়ির মিররে ফুটে উঠল এক হিংস্র, ভয়ঙ্কর, দানবীয় রূপ। চোখ দুটো অস্বাভাবিক মাত্রায় লাল হয়ে আছে। সামনের দিকে তাকিয়ে থাকতেই গাড়ি স্টার্ট দিল পরশ। একটানে 2.5 মিনিটের মধ্যে নিজের পার্টি অফিসের সামনে গাড়ি থামালো। পিরোজপুর সদরের এক প্রান্তে পরশের অফিস এবং অন্য প্রান্তে শোভামের অফিস। দ্রুত পায়ে উঠে এলো দোতলায়। চাবি দিয়ে খুলল পার্সোনাল রুমটা। নির্বাচনের সময় প্রায়ই রাত কাটাতে হতো এখানে। ঘরে ঢুকে খাটের নিচ থেকে বিশাল এক কাঠের বাক্স টেনে বের করল। মুখের ভঙ্গি স্বাভাবিক রেখেই ড্রয়ারের ভেতর থেকে বের করল কাঙ্ক্ষিত চাবিটি বের করল। বাক্সের কাছে গিয়ে তালা খুলে উপরের ঢাকনা সরালো। মুহূর্তেই ভেতর থেকে দৃশ্যমান হলো অজস্র ভয়ঙ্কর অস্ত্র। চাপাতি, ছুরি, কাঁচি, রামদা, খুর, চায়না অটোসুইচ চাকুসহ চাইনিজ কুড়াল ইত্যাদি নানান রকম ভয়ঙ্কর ধারালো অস্ত্রে ভরপুর বাক্স। নির্বাচন সময়ে এসব ব্যবহার করতে হয় বিরোধী দলের বকে যাওয়া সন্ত্রাসদের বিপক্ষে। পাশের রুমে এর থেকেও আরও অনেক অস্ত্র রাখা রয়েছে। পরশ পুরো বাক্সে একবার চোখ বুলিয়ে নিল। তারপর সেখান থেকে চাইনিজ কুড়ালটা হাতে নিল। বাক্স বন্ধ করে আবারও আগের মতো খাটের তলায় রেখে দিল। শান্তভাবে রুমের দরজা আটকে পুনরায় গাড়িতে উঠে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাবার আশায় গাড়ি স্টার্ট দিল। সামনেই পড়ে আছে পাভেলের রক্তাক্ত ছিন্নভিন্ন লাশ। গল গল করে পুরো শরীর থেকে উপচে রক্ত পড়ছে। পাশেই হাত চেপে ধরে সেদিকে তাকিয়ে থরথর করে কাঁপছে সুজন। সে তো নেশায় নেই, সম্পূর্ণ হুঁশে রয়েছে। কি করে এমন হিংস্রতা সহ্য করবে সে? নিজের প্রাণ বাঁচানোর তাগিদেই পাভেল শোভামের দিকে আক্রমণ করেছিল। কিন্তু অতি চালাক ধুরন্ধর ব্যক্তি শোভাম সর্দার পাশ থেকে সুজনকে টেনে নিজের সামনে দাঁড় করায়। ফলস্বরূপ হাতের কনুই কেটে পুরো ঝুলে যায় সুজনের। থরথর করে কাঁপতে কাঁপতে সুজন শোভামকে বলল, ভাই, এইটা করার কি কোনো দরকার ছিল? এবার কি করবেন? ধরা পইরা যাব আমরা। বিরক্তিকর শ্বাস ফেলল শোভাম। সুজনের দিকে তাকিয়ে বলল, তুই আর আরাফ এটাকে কোথাও পুঁতে দিয়ে আয়, যেন কেউ কোনো টের না পায়। ভয়কাতুরে সুজন চমকে উঠল। হাতের যন্ত্রণায় পুরো শরীর বিষিয়ে উঠেছে। কাপা কাপা স্বরে বলল, ভাই, আমি পারবো না। কেউ যদি দেখে ফেলে আমায়, তখন কি হবে? এমনিতেও গাড়ি আপনার ক্লাবের সামনেই রইছে। ওদিকে প্রেমা যদি সব বলে দেয়, আমি তো ফেঁসে যাব পুরোপুরি। থেমে কণ্ঠে কাঠিন্যতা এনে, আমি ফাঁসলে আপনারা বাঁচতে পারবেন না ভাই। শোভাম দত্তারা চাহনিতে সুজনের দিকে তাকালো। বলল, প্রেমা অসুস্থ।
ও এত সহজে কিছু বলবে বলে মনে হয় না। আপাতত হসপিটালে থাক, পরে কোনোভাবে দমটা বন্ধ করে দিব। কিন্তু আপাতত পাভেলকে মারা দরকার ছিল। জানোয়ারের বাদশায় সব জানে। ওরে ছাইরা দেওয়া মানে আমার পুরা ক্যারিয়ার শেষ। এখন তুই কোনো কথা বলিস না। কেউ কিচ্ছু জানে না। গাড়ি নিয়ে সোজা হাসপাতালে যা। কি কি হয় সব আমাকে জানাবি। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল সুজন। ক্ষেপে গিয়ে বলল, মানেটা? প্রেমা আমাকে দেখলেই নাম বলে দেবে। আপনি আমারে বিপদের মুখে ফালাইয়া দিতে চান? আমি আর কিছুতেই শিকদার বাড়িতে যাব না। আপনার কাছেই থাকব। মাথা গরম হয়ে যাচ্ছে শোভামের। নিজেকে সংযত করে বলল, তুই আমার কাছে থাকলে সব সবার কাছে পরিষ্কার হয়ে যাবে। তার থেকে বরং তুই গাড়িটা আমার ক্লাবের সামনে থেকে নিয়ে কোথাও পালিয়ে যা। যা টাকা লাগে আমি দিব। পুনরায় ক্ষেপে গেল শোভাম। বলল, গাড়ি নিয়ে যাব মানে? আরে এই গাড়ি পরশ ভাইয়ের। আমি যেখানেই যাই না কেন খুঁজে নেবে আমায়। তার থেকে বরং আমি কোথাও পালাইয়া যাই। আপনি টাকা দেন। হাসল শোভম। বিদ্ঘুটে সেই হাসি। বলল, ওই জানোয়ারের বাচ্চা, তুই এইখান থেকে পালাবি? গাড়ি আমার ক্লাবের সামনে থাকবে। তাহলে তো পুলিশ নির্দ্বিধায় আমারে এরেস্ট কইরা নিয়া যাবে। এই গাড়ির আশেপাশেও আমার লোকেরা যাবে না। আমার লোক যাওয়া মানে আমি যাওয়া। গাড়ি সরাতে হলে তুই সরা। আমি পারমু না। আপনার হইয়া কাজ করছি, শেষে আপনি আমারে বিপদে ফালাইবেন। ভাই, ভাই আমারে কোথাও লুকাইয়া রাখেন। নইলে আমি ধরা পড়লে কিন্তু আপনিও শেষ। কতক্ষণ ভাবল শোভাম। তারপর সুজনের কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে, গাড়ি আমার লোকেরাই নিয়ে যাবে। তোকেই লুকিয়ে রাখবো সবার থেকে। চল। বলেই ধারালো খুরটা ঢুকিয়ে দিল সুজনের পেটে। হালকা হাসি দিয়ে বলল, আমারে ব্ল্যাকমেইল করিস জানোয়ারের বাচ্চা? তোকে বাঁচিয়ে রাখলে নিশ্চিত আমার ক্যারিয়ার এখানেই শেষ। ফোন হাতে নিয়ে কল করলো একটা নম্বরে। ওপাশ থেকে ফোন ধরতেই শোভাম বলল, সোহেল, রানাকে নিয়ে 2 মিনিটের মধ্যে ক্লাব ঘরে আয়। সাবধান, কেউ যেন জানে না। ফোন কাটতেই নীরব আর আরিফকে বলল, পাভেলকে নিয়ে নির্জন কোনো জায়গায় পুঁতে ফেল। আরিফ নির্দ্বিধায় লাশ ধরল। নীরব কাঁপতে কাঁপতে লাশটা নিয়ে গেল। দুজনেই নেশাগ্রস্ত। এখন মাটি খুঁড়ে তারপর পাভেলকে ঢোকাতে বড্ড শ্রম হবে। তার থেকে বরং কচুরি দিয়েই ঢেকে টলতে টলতে ক্লাবে গেল তারা। সোহেল এবং রানা আসতেই উঠে বসল শোভাম। মাটিতে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা সুজন এখনো কাতরাচ্ছে। প্রাণ পাখিটা যাবে যাবে করছে। তার দিকে তাকিয়ে বলল, এইটার পকেটে চাবি আছে। সামনে গাড়ি আছে। এটাকে দূরে কোথাও নিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসিয়ে সিটবেল্ট বেঁধে দিবি, যাতে নড়তে না পারে। তারপর জ্বালিয়ে দিবি যেন ছাইটুকুও কেউ না পায়। তবে সাবধান, খুব নির্জন জায়গায় নিয়ে যাবি। গতকালকের ঘটে যাওয়া নির্মম হত্যাগুলো চোখের সামনে ভেসে উঠছে নীরবের। এতক্ষণ সে কথাই ভাবছিল সে। আচমকা শোভামের দিকে তাকিয়ে বলল, ভাই, আপনার স্বার্থের জন্য কোনো একদিন আমাকেও মেরে ফেলবেন। চকিতে তাকালো শোভাম। আশেপাশে বার কয়েক তাকিয়ে দেখল সবাইকে। পার্টি অফিসের ভেতরে আছে তারা। দূরের টেবিলে সোহেল আর রানা তাস খেলছে। তার কিছুটা দূরেই আরিফ সিগারেট টানছে। শোভামকে নীরব থেকে হতাশ হলো নীরব। বলল, ভাই, আমরা এতগুলা খুন, ধর্ষণ করছি, অথচ না পালিয়ে গিয়ে এখনো অফিস রুমে বসে আছি। আপনি কাউকেই কোথাও যেতে দিচ্ছেন না। আমার ভয় লাগছে। শোভম আলতো হাসল। নীরব যে কাল থেকেই ভীষণ ভয় আছে সেটা সে বেশ বুঝতে পারছে। ভাইকে সান্ত্বনা দেবার জন্য বলল, আরে পাগল, পালিয়ে গেলে আরো নিশ্চিত হয়ে যাবে পুলিশ। আর আমরা কি কিছু করেছি নাকি? করলেও বা প্রমাণ নাকি? পাভেল নেই। আর প্রেমার খবর কিছুক্ষণ আগেও নিয়েছি আমি। সারাক্ষণ নাকি ঘুমের ওষুধ দিয়ে রাখতে হয় ওকে। অবস্থার তেমন উন্নতি হয়নি। শুনেছি বরিশাল নয়তো ঢাকায় নিয়ে যাবে। আর কে জানে এই ব্যাপারে। তোরা চারজন। সে তো তোরা সারাক্ষণ আমার কাছেই আছিস। কে করবি বেইমানি? হাসলো আরিফ। যেন সে খুব মজা পেয়েছে কথাগুলোতে। তারপর নীরবকে ঠাট্টা করে বলল, এত ভয়, অথচ খাওয়ার সময় তো নিজেই আগে দৌড় দিয়েছিলি। হেসে দিল অফিস রুমের সবাই। আপাতত বর্তমান পরিস্থিতি সবার প্রথম সন্দেহ শোভামদের উপরেই পড়েছে। তবে উপযুক্ত প্রমাণের অভাবে কিছুই করতে পারছে না।
তবে যে ঝামেলায় না জড়ানোর জন্য শোভামের দলের লোকেরাও আজকাল তাকে এড়িয়ে চলছে। এমনকি পার্টি অফিসে আসাও বন্ধ করে দিয়েছে। আজকে ভেতর থেকেই দরজা বন্ধ করে রেখেছে আরিফ। হঠাৎ কলিং বেলের আওয়াজ পেতেই চমকে উঠল সবাই। শোভাম নিজেও চমকালো। সবার দিকে তাকিয়ে বলল, হয়তো পুলিশ এসেছে জিজ্ঞাসাবাদের জন্য। সবাই একদম স্বাভাবিক থাকবি। অতিরিক্ত ন্যাকামি যেইটাই করবি আল্লাহর কসম একদম। আর বলতে পারল না। এর মধ্যে পুনরায় বেল বেজে উঠল। শোভাম হাসি মুখে দরজা খুলল। ওপাশের ব্যক্তিকে দেখেই ধীরে ধীরে তার চোয়াল শক্ত হতে লাগল। সাথে ভয়ের দানাও হৃদয়ে বাসা বাঁধতে লাগল। পরশকে দেখে ইতোমধ্যে নীরব ঘামতে শুরু করে দিয়েছে। শোভাম নিজেকে স্বাভাবিকই রাখল। দরজার ও প্রান্ত থেকে ধীর পায়ে এক পা সামনে আগালো পরশ। শোভামও এক পা পিছু এলো। যেন সে বুঝতেই পারছে না পরশের এখানে আসার কারণ। আরেক পা পিছনে আগাতেই ডান হাতে থাকা চাইনিজ কুড়ালটা দুহাত দিয়ে ধরে এক কোপ মারল শোভামের গলায়। মুহূর্তেই কণ্ঠনালী ভেদ করে পুরো মাথাটা ছিটকে পড়ল ওপাশের দেয়ালে। সাথে সাথেই রুমে থাকা চারজনের বিকট আওয়াজের সাথে দাঁড়িয়ে থাকা মুন্ডুহীন ধরটার রক্ত টোগপ দিয়ে বের হয়ে পরশের সারা শরীর মেখে গেল। ধীরে ধীরে ছটফট করতে করতে টলে পরলস দেহটা ফ্লোরের উপর। রুমে উপস্থিত চারজনই যেন স্বপ্ন দেখছে। আত্মরক্ষার্থে এবং নিজের তেজকে সবার সামনে প্রকাশ করার জন্য টেবিলের উপর রাখা ফুলদানিটা নিয়ে এগিয়ে আসলো আরিফ। পরশের দিকে ছুঁড়ে মারতেই সরে গেল সে। ওপাশের কাচের জানালাটায় পড়ে চুরমার করে কিছু অংশ গোল হয়ে ভেঙে গেল। হাতের রক্তমাখা কুড়ালটা দিয়ে আরিফের হাতের উপর কোপ মারল। এরই মধ্যে সোহেল ছুটে দরজা দিয়ে পালানোর চেষ্টা করতেই দরজা আটকে দিল পরশ। হাতের কুড়ালটা দিয়ে অস্ত্রহীন চারটা মানুষের উপর চোখ বন্ধ করে কুপিয়ে যাচ্ছে পরশ। আরিফের মাথার পেছনে বলশালী হাতের আরেকটা কোপ পড়তেই ঘিলু বেরিয়ে এলো। নুয়ে পড়ল সেখানেই। নীরব ও ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। তার পেটের উপরের কোপটাতে ভেতরের নাড়িভুড়ি বেরিয়ে এসেছে। রানা চিৎকার করে বলল, ভাই, আল্লাহর কসম আমি কিছু করি নাই। পরশকে এগোতে দেখেই ভাঙা কাচের জানালাটার উপর ঝাঁপিয়ে পড়ল। চুরমার করে কাচ ভেঙে পড়ল ওপাশের কাঁটাতারের বেড়ার উপর। ইতোমধ্যে বাইরের জনগণ, পুলিশ, দরজা ভাঙতে সক্ষম হয়েছে। ছুটে এসে 10-12 জন পরশকে আঁকড়ে ধরল। কিন্তু দাউ দমাতে পারল না। নিজের শেষ আঘাত হিসেবে হাতের কুড়ালটা ছুঁড়ে মারল সোহেলের দিকে। ঘ্যাচাং করে হাঁটুর উপর বিঁধে গেল কুড়ালটি। সারা শরীর, মুখ জুড়ে ঘাতকদের রক্তের বন্যা বয়ে গেছে। চিৎকার দিয়ে সমস্ত শরীরটাকে ঝাড়া মারল পরশ। পুলিশরাও যেন ভয় পেয়ে ছেড়ে দিল। আলতো পায়ে টুলতে টুলতে অফিসের বাইরে এলো। ঝড়ো ঝড়ো করে বমি করে দিল পরশ। পাশেই স্কুল মাঠের বাগানে পানি দেওয়ার পাইপ। আলতো পায়ে হেঁটে সারা শরীর ধুয়ে ফেলল পানি দিয়ে। এ যেন কোনো মুভির শুটিং চলছে। আশেপাশে হাজার হাজার মানুষ পরশকে ভিনগ্রহী কোনো প্রাণীর মতো দেখে যাচ্ছে। কেউ কেউ নিজের ফোন বের করে দূর থেকে লুকিয়ে ভিডিও করছে। বিবর্ণ দুপুর। চারদিকে লোকজনের চিৎকার, হাহাকারে ছেয়ে গেছে ধরণী। শত শত লোকের আনাগোনা রয়েছে পিরোজপুর সদরে। সোহামের পার্টি অফিসের সামনে বিরোধী দলের নেতা পরশ শিকদারকে দেখেই আশেপাশের দোকানদার রাস্তার জনগণের চোখ কপালে উঠেছিল। একে অন্যকে কানাঘুষা করতে করতে প্রায় শতখানেক লোক হাজির হয়েছিল সেখানে। রুমে ঢুকতেই ভেতরের সবার চিৎকারে ভয় পেয়ে গেছিল জনগণ। ছুটে ভেতরে ঢুকতেই দেখল ভেতর থেকে দরজা লাগানো। জানলা দিয়ে ভেতরের বীভৎস রূপ দেখে আঁতকে উঠেছিল সবাই। পাভেলের জানাজা স্কুল মাঠে পড়ানো হবে। এত খারাপ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বাজারে লোকজনের আনাগোনা ছিল খুব বেশি। টানা 12 মিনিটের এই বীভৎস ঘটনায় হাজির হয়েছিল নিরাপত্তা বাহিনীর অনেকগুলো ফোর্স, দু দলের শুভাকাঙ্ক্ষী রাজনৈতিক নেতাসহ আশেপাশের সাধারণ জনগণ। পাইপের পানি দিয়ে শরীরের রক্ত ধুয়ে স্থির হয়ে সামনে তাকালো পরশ। এরই মধ্যে থানার ইন্সপেক্টর তার পাশে গেল। সারা জীবন শান্তশিষ্ট থাকা এই নেতার এমন করুণ রূপ দেখে ভীষণ ভয় পেয়েছে সে। পাশে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এমপি সাহেব, খুব কি দরকার ছিল এভাবে আইন হাতে তুলে নেওয়া? রক্তলাল চক্ষু দুটো নিয়ে শান্ত দৃষ্টিতে ইন্সপেক্টরের দিকে চাইল পরশ। মুহূর্তেই ঘাবড়ে গেল ইন্সপেক্টর। আমতা আমতা করে বলল, না, মানে আপনার স্ত্রী আমাদের সব বলেছে।
আমরা একটু আগেই প্রেমার থেকে স্বীকারোক্তি নিয়েছি। ভিডিও ক্লিপটা কমিশনার সাহেবের কাছে পাঠানোর ব্যবস্থাই করছিলাম। এরই মধ্যে খবর পেলাম আপনি এখানে। কোনো রূপসারা দিল না পরশ। ইন্সপেক্টরের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, জানাজা কোথায় হচ্ছে ইন্সপেক্টর সাহেব? আহা, ওই তো স্কুল মাঠের সামনে। পরশ আর কিচ্ছু বলল না। ত্রস্ত পায়ে গাড়িতে উঠে বসল। সাথে সাথেই স্টার্ট দিয়ে সামনের দিকে চলল। ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ইন্সপেক্টর। দ্রুত নিজের গাড়িতে উঠে পরশের পিছু ধাওয়া করল। পাশ থেকে ড্রাইভিং করা কনস্টেবল বলল, স্যার, ওনাকে গ্রেফতার করলেন না কেন? এখন যদি পালিয়ে যায়? চকিতে সেদিকে তাকালো ইন্সপেক্টর। তারপর নরম গলায় শুধালো, না, উনি পালাবে না। আর এখন যতদূর আমার মনে হয় উনি ওনার ভাইয়ের জানাজায় যাবেন। ভাইকে কবর দেওয়ার পরেই আমরা ওনাকে গ্রেফতার করতে পারবো। স্কুল মাঠের দিকে না গিয়েই সোজা নিজেদের পার্টি অফিসে ঢুকলো পরশ। ত্রস্ত পায়ে উপরের পার্সোনাল রুমে ঢুকে বাথরুমে গেল। টানা 1 ঘন্টা বাইরে দাঁড়িয়ে রইল পুলিশ। এই 1 ঘন্টা বাথরুমে বসে পরশ কি করেছে তা সবার অজানা। ক্রিং ক্রিং করে ওপাশ থেকে ফোন আসলো ইন্সপেক্টরের কাছে। রিসিভড করে হুহা বলে ঘাবড়ে গিয়ে গাড়ির সিটে মাথা হেলিয়ে দিল। কনস্টেবল, কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল? কিছুক্ষণ নিশ্চুপ থেকে ইন্সপেক্টর বলল, কমিশনার সাহেব। ওরা ওখান থেকে লাশ সহ সবাইকে নিয়ে গেছে। 2জন স্পট ডেড, সোহাম আর আরিফ। সোহাম সর্দারের মাথা ছিন্ন দেহটাতেও অসংখ্য কোপের আঘাত পাওয়া গেছে। যেন নিজের সমস্ত রাগন্ত্রণা চোখ বন্ধ করে ওই শরীরটার উপরে মিটিয়েছে পরশ শিকদার। আরিফের ও গায়ে কোপের চিহ্ন থাকলেও মাথার পেছনের গভীর কোপটার জন্য সেখানেই মৃত্যু হয়েছে। নীরবকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। পেটের কোপে শরীরের নাড়িভুড়ি বের হওয়ার সাথে খাদ্যনালীটাও বিচ্ছিন্ন হয়ে গেছে। ডাক্তাররা একদম আশা ছেড়ে দিতে বলেছে। ঘাবড়ে গেল কনস্টেবল। ভয়ে জড়ানো কণ্ঠে বলল, বাকি 2জনের কি হয়েছে? বাঁচবে তো স্যার? তপ্ত শ্বাস ফেলল ইন্সপেক্টর। বলল, রানা নামক ছেলেটার সারা শরীরে কাঁচ ঢুকেছে। তার উপর কাঁটাতারের উপর পড়ে পেরেক চোখে ঢুকে গেছে। আর ওই সহেল ছেলেটারও হাঁটুতে অপারেশন হচ্ছে। ভেতরের হাড্ডি নাকি কেটে গেছে। ঘামতে লাগলো কনস্টেবল। প্রায় আরো 20 মিনিট অপেক্ষার পর সিঁড়ি দিয়ে নিচে নামলো পরশ। গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি। তবে চোখ দুটো আগের থেকেও টকটকে লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কান্নার ফলে এমনটা হয়েছে। আগের থেকে যদি কোনো পার্থক্য পাওয়া যায় তবে সেটা তার কপাল। এর আগে কপালের শিরাগুলো ফুলের আগের অস্তিত্ব জানিয়েছে সবাইকে। আর এখন সেই কপালটা শিথিল হয়ে যেন অসহায়ত্বের ছাপ পড়েছে। নিচে নেমে পুনরায় গাড়িতে উঠল। স্টার্ট দিয়ে আবারও চলল স্কুল মাঠের দিকে। ইন্সপেক্টরও পূর্বের ন্যায় তার পেছনে গাড়ি চালিয়ে গেল। পুরো মাঠ ভর্তি জনগণ। কেউ বা পাশের পুকুরে অজু করছে। আবার কেউ কেউ গোল হয়ে আলাপ আলোচনা করছে পরশকে নিয়ে। কিছুক্ষণ আগেই গোসল করানোর পর হসপিটালের সামনে নিয়ে শেষবারের মতো সবাইকে পাভেলের মুখ দেখিয়ে এনেছে। ইতোমধ্যে চারদিকে ছড়িয়ে গেছে খুনের কথা। পিয়াসা বড় ছেলের এমন ভয়ঙ্করী রূপের কথা শুনে পুনরায় জ্ঞান হারিয়েছে। মহিউদ্দিন শিকদার খাটিয়ার একপাশে নিস্তব্ধ হয়ে বসে আছে। যেন কোনো ঘোরের মধ্যে আছেন তিনি। চারপাশের সবকিছু যেন তার স্নায়ুকে শিথিল করে দিয়েছে। গত দুদিনের ঘটে যাওয়া ঘটনাকে তিনি বিরাট কোনো দুঃস্বপ্ন ভাবছেন। পাশেই আলতাফ শিকদার এবং তাদের অন্যান্য আত্মীয়রা দাঁড়ানো। পরশকে মাঠে দেখতেই একটা হৈহুল্লোড় পড়ে গেল। পরশ স্থির পায়ে হুজুরের নিকট গেল। জানাজা পড়ানোর আদেশ দিয়ে একপাশে দাঁড়িয়ে পড়ল। হতভম্ব হয়ে করিডোরে রাখা এক বেঞ্চিতে বসে দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছে স্পর্শী। কিছুক্ষণ আগেই সে নার্সের থেকে জানতে পেরেছে। মন, মস্তিষ্ক কিছুতেই এমন জঘন্য ভয়ঙ্কর ঘটনাকে মানতে পারছে না। তার ওই শান্ত শিষ্ট নেতামশাই কি করে এমন নিষ্ঠুর হতে পারে? ইচ্ছে করছে সে অজ্ঞান হয়ে যাক শাশুড়ির মতো। কিন্তু বিধাতা কিছুতেই তার মনোবাঞ্ছা পূর্ণ করল না। বরং শক্ত হয়ে সেখানেই দেয়াল ঘেঁষে পড়ে রইল। মন মস্তিষ্ক বার চাইছে এই সব কিছু মিথ্যে হোক। তারা তো জাফলং গিয়েছিল ঘুরতে। আচ্ছা, এই সব কিছু কি তার দুঃস্বপ্ন হতে পারে না? চোখের কোল ঘেঁষে অনবরত অশ্রুগুলো বেয়ে পড়ছে দুপাশে। পেটে খিদেও মোচড় মারছে। সেই কাল সন্ধ্যা 7টার সময় খেয়েছে, এখন বাজে 2টা।
অথচ এখন পর্যন্ত পেটে দানা পানিও পড়েনি। কি করে খাবে সে? কার কাছেই বা চাইবে খাবার? অসুস্থ ননদ, সংজ্ঞা হারানো শাশুড়িকে ফেলে কি করে সে বাড়িতে যাবে? অথচ এদিকে পেটও মানছে না। কি করে মানবে? সেও তো রক্ত মাংসের গড়া মানুষ। তারও তো ক্ষুধাতৃষ্ণা আছে। মুহূর্তেই পরশের কথা মনে পড়তেই সব কিছু ভুলে গেল। সে তো একা নয়, ওই লোকটাও তো এখনো না খেয়ে আছে। না জানি কি কি ঝড় যাচ্ছে তার উপর থেকে। স্কুল মাঠেরই এক কোনায় পাভেলকে দাফন করার জন্য কবর খোঁড়া হয়েছে। স্থানীয় সকল নেতার পরামর্শে শেষে আপত্তি সত্ত্বেও মহিউদ্দিন রাজি হলেন। কিন্তু পরশ শোনামাত্রই ভ্রু কুঁচকে তাকালো। শান্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলল, আমার ভাই কোনো ভাস্কর্য নয় যে ওকে সবাই দর্শন করবে। পারিবারিক গোরস্থানেই ওকে দাফন করা হবে। দাফনও তিনটি বর্ণের এই শব্দটাকে উচ্চারণ করতে যেন পরশের প্রাণ বেরিয়ে যাচ্ছিল। বুকের উপর পাথর সমান ওজন বিস্তার করছিল। হৃদয়ের রক্তক্ষরণকে সবার থেকে যথাসম্ভব লুকানোর চেষ্টা করে খাটিয়ার পাশে গেল। সকলের সামান্য খারাপ লাগলেও মেনে নিল পরশের কথা। এরপর খাটিয়ার সামনের এক পাশ পরশ, অন্য পাশ সুমন এবং পেছনের দুপাশ আলতাফ এবং দলের আরেকজন সদস্য ধরল। মহিউদ্দিন পারলেন না। তার হাত পা ভীষণ কাঁপছে। তিনি কিছুতেই ছেলের লাশ কাঁধে নিতে পারবেন না। শিকদার মঞ্জিলের বামপাশে কিছুটা দূরেই পারিবারিক গোরস্থান। ইতিমধ্যে কবর খোঁড়া হয়ে গেছে। পাভেলের লাশ উঠাতে গিয়ে আলতো করে বুকে জড়িয়ে ধরল পরশ। কানের কাছে মুখ নিয়ে ধীর আওয়াজে বলল, আমার থেকে মুক্তি পাওয়াটাই কি তোর শেষ ইচ্ছা ছিল ভাই? খোদার কসম, জানলে কখনোই আমি তোকে ছেড়ে জাফলং যেতাম না। কবর থেকে ওঠা মাত্রই কমিশনার এগিয়ে এলেন। ধীর কণ্ঠে বললেন, এমপি সাহেব, এবারে আমাদের কাজটা করতে দিন। চলুন। পরশ আলতো হাসল। অন্যদিকে তাকিয়ে কমিশনারকে বলল, শেষবারের মতো আমার বোনের সাথে দেখা করতে চাই। কমিশনার কিছুক্ষণ নীরব থাকল। তারপর বলল, আমাদের গাড়িতেই চলুন তাহলে। কোনরূপ বাক্য ব্যয় না করেই পরশ গাড়িতে উঠল। চলন্ত গাড়ি থেকে যত দূর পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত সদ্য মাটি চাপা দেওয়া কবরটার দিকে তাকিয়ে রইল পরশ। এক সময় চোখ দুটো ঝাপসা হয়ে এলো। আজকেই প্রেমাকে বরিশাল অথবা ঢাকায় নেওয়ার কথা ছিল। কেননা তার অবস্থার তেমন উন্নতি হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে দ্বিতীয়বারের মতো এই শোক কাটিয়ে উঠতে পারেনি শিকদার বাড়ির কেউ। দোতলায় প্রেমা শুয়ে আছে। তিনতলায় স্পর্শী শাশুড়ির কাছে বসে আছে। তিনি অঝরে কাঁদছেন। আর কতক্ষণ পরপর জ্ঞান হারাচ্ছেন। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও তাকে কিছু খাওয়াতে পারল না স্পর্শী। পিয়াসার প্রেশার হাই। একটুতেই হাইপার হয়ে যায় সে। শেষে বাধ্য হয়ে নার্স ঘুমের ইনজেকশন করল। শাশুড়িকে না খাওয়াতে পেরে টুল থেকে উঠে বসল স্পর্শী। এখন প্রেমাকে খাওয়াতে যেতে হবে। উঠতে গিয়েও ধপ করে বসে পড়ল। মাথাটা ভীষণ ঘুরছে তার। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। পেটেও মোচড় দিয়ে ব্যথা করছে। হয়তো না খেয়ে থাকার জন্যই। সিটের উপর মাথা ঝুঁকিয়ে কিছুক্ষণ সেভাবেই বসে রইল স্পর্শী। ত্রস্ত পায়ে দোতলায় প্রেমার কেবিনে ঢুকল পরশ। কেবিনের বাইরে সকল পুলিশ দাঁড়ানো। ধীর পায়ে টুল নিয়ে বসল পরশ। প্রেমা ছাদের দিকে তাকিয়ে রয়েছে। দুচোখ দিয়ে অশ্রু দুপাশে গড়িয়ে পড়ছে। প্রেমা আদুরে কণ্ঠে বোনকে ডাকল পরশ। একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালো প্রেমা। এই তো কিছুক্ষণ আগে ভাইয়ের লাশ দেখে চিৎকার করে কেঁদেছে। সব কিছুর জন্য নিজেকে দায়ী করছে সে। মরে গেলে সে যেত, কিন্তু তাকে বাঁচানোর জন্য ভাইটা চলে গেল। এত বোঝা সে কি করে বইবে? এর থেকে সে অমরে যাক। দুহাত ধরে আলগোছে বনকে বসালো পরশ। বুকে জড়িয়ে ধরতেই ঝড়ো করে কেঁদে দিল প্রেমা। দুহাতে আগলে পরশ আদুরে কণ্ঠে বলল, এ কি তুমি কাঁদছো কেন? আমার বোনটা এতটা দুর্বল। তুমি না খুব স্ট্রং মেয়ে। সবকিছু বোঝো, বড়দের মতো করে সবকিছু সামলে নিতে জানো, তাহলে এখন কাঁদছো কেন? দুহাত দিয়ে গাল ধরে নিজের দিকে তাকিয়ে পুনরায় পরশ বলল, সোনা, কুকুর কামড়ালে কি মানুষ মরে যায়? কি হলো বলো? প্রেমা মাথা না ভঙ্গিতে নাড়ালো। পরশ পুনরায় বলল, কুকুর কামড়ালে যেমন ডক্টর দেখিয়ে মানুষ সুস্থ হয়ে যায়, তুমিও সুস্থ হয়ে যাবে। একদম ভেঙে পড়বে না। ভাই তো চলে গেছে তাই না? এখন বাবা মাকে কে দেখবে? তুমি কাঁদলে তারা খুব ভেঙে পড়বে। আমার সোনা একদম স্ট্রং থাকবে।
আবার সারাদিন লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করবে, এসএসসিতে একদম জেলা ফার্স্ট হয়ে দেখাবে। কি পারবে না ভাইয়ের আশা পূরণ করতে? প্রেমা মাথা নাড়ালো। পরশ আবারও বলল, গুড। এই তো আমার বোন আবার স্ট্রং হয়ে গেছে। এভাবেই থাকবে সব সময় হাসি খুশি। ওকে, বলে উঠে দাঁড়াতেই প্রেমা বলল, তুমি এরপর থেকে আমাকে স্কুলে নিয়ে যাবে ভাইয়া। আমি আর একা যাব না কোথাও। কলিজাটা মুচড়ে ধরল যেন পরশের। বনের কপালে চুমু দিয়ে বলল, ভাইয়া ওই কুকুরগুলোকে মেরে ফেলেছে তো, তাই কিছুদিন দূরে থাকবে। তবে যেখানেই থাকি না কেন, তোমার রেজাল্ট যেন আমি পাই। ওকে। প্রেমা কিছু বুঝে উঠল না, তাও আলতো হাতে নাক টেনে বলল, এসএসসি তো এখনো 2 বছর পর। পরশ আলতো হেসে বলল, তো কি হয়েছে, এই 2 বছরে ভালো করে প্রিপারেশন নিবে। ওকে, বলে ত্রস্ত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। গটগট পায়ে নিচে নেমে আলতাফ শিকদারের মুখোমুখি হল। কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, চাচু, প্রেমাকে কাল পরশুর মধ্যেই বরিশালে নেওয়ার ব্যবস্থা করবে। এখানে ওর চিকিৎসা ভালো হবে না। আলতাফ মাথা নাড়িয়ে পরশের ঘাড়ে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না বাবা, খুব শীঘ্রই তোকে ছাড়িয়ে আনব। হাসল পরশ। সে জানে এই নিছিক সান্ত্বনা। দ্রুতপায় আর কারো সাথে দেখা না করেই গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই দোতলা থেকে চিৎকার ভেসে আসলো, নেতামশাই। পরশ শুনেও শুনল না। গাড়ি চলতে শুরু করলো। এরই মধ্যে স্পর্শী ছুটতে ছুটতে রাস্তায় চলে এলো। পিচ্ঢালা রাস্তায় গাড়ির পেছনে, নেতামশাই বলে চিৎকার করতে করতে ছুটছে স্পর্শী। ইন্সপেক্টর একবার পিছনে বসা পরশের দিকে তাকিয়ে বলল, এমপি সাহেব, গাড়ি কি থামাবো? শান্ত চাহনিতে পরশ একবার রাস্তায় ছুটতে থাকা স্পর্শীর দিকে চাইল, যেন তার বিপদগুলো পিছু ছুটে আসতে চাইছে তার কাছে। পরক্ষণেই কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, প্রয়োজন নেই। বিকাল 3টা। সূর্যের তেজ খানিকটা কমে এসেছে। মাথার উপর দণ্ডায়মান তেজের ফালিটা আলতো হেলে পশ্চিমে ঢলে পড়েছে। রাস্তার মাঝখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল স্পর্শী। গাড়িটা দৃষ্টিসীমানার বাইরে চলে গেছে ইতোমধ্যে। দুচোখ দিয়ে দুফোঁটা গরম জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। নেতামশাই তো তার দিকে তাকিয়েছিল, এমনকি তাকে ছুটতেও দেখেছে। তাহলে সেই মানুষটা তাকে এভাবে ছুঁড়ে ফেলে কিভাবে চলে গেল? একবার কি পারত না তার সাথে কথা বলতে? নার্সের বলা কথা অনুসারে, সে তো প্রেমার সাথে কথা বলতে এসেছিল। তাহলে তাকে কেন এভাবে ইগনোর করে চলে গেল? আচমকাই রাস্তার পাশে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কেঁদে উঠল। মুহূর্তেই আশেপাশের জনগণকে চোখে পড়তেই তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। চোখ মুছে হসপিটালের দিকে যেতে যেতে মনকে বোঝালো, সে তো এখন আর একা নেই। তার সাথে জড়িয়ে আছে নেতামশাই এর সম্মান। একজন এমপির বউ রাস্তায় হাঁটু মুড়িয়ে চিৎকার করে কাঁদলে যে নানাজন সেটাকে নানাভাবে নেবে। দ্রুতপায়ে দোতলায় উঠল। ভেতর থেকে কান্নারা যেন দলা পাকিয়ে বাইরে আসতে চাইছে। দুচোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। হাতের মুঠোয় থাকা ফোনটা বেজে উঠতেই স্ক্রিনের দিকে তাকালো স্পর্শী। বিপাশা ফোন দিয়েছে। চোখ মুছে নিজেকে খানিকটা শান্ত করে ফোন রিসিভ করল। ওপাশ থেকে ব্যস্ত গলায় বিপাশা বলল, কিরে মা, ফোন দিলি কেন? চমকে গেল স্পর্শী। কল লিস্ট চেক করতেই দেখল 5 মিনিট আগেই তার ফোন থেকে কল গিয়েছে। হয়তো ভুলবশত স্ক্রিনে টাচ লেগে কল গিয়েছে। গলা পরিষ্কার করে থমথমে কণ্ঠে স্পর্শী বলল, ও খালাম্নি হয়তো ভুলে কল গেছিল। থমকে গেল বিপাশা। নিজ মেয়ের মতো ছোটবেলা থেকে মানুষ করা স্পর্শীর কান্না ভেজা কণ্ঠ চিনতে একটুও ভুল করলেন না। কিছুক্ষণ নীরব থেকে বললেন, কিছু কি হয়েছে সোনা? কাঁদছিলি কেন? এমন আদুরে কণ্ঠস্বর শুনে নিজেকে আর আটকাতে পারল না স্পর্শী। হু হু করে কেঁদে দিল। ওপাশ থেকে অস্থির হয়ে বিপাশা বলতে লাগল, আমাকে বল মা, কি হয়েছে? জামাইয়ের সাথে ঝগড়া লেগেছে কি? আমার ভাগ্যটা এমন কেন খালাম্নি? সব থেকেও আমি সারা জীবন নিঃস্ব একাই থেকে যাব। এমনটা কেন হলো? আচ্ছা, মায়ের বদলে আমি মরতে পারতাম না, তাহলে এত যন্ত্রণা সইতে হতো না। আমার ভাগ্যটাই খারাপ জানো তো। এত একাকিত্বের মধ্যেই একটা ছোট্ট সংসার করার স্বাদ জেগেছিল। কিন্তু আমি তো ভুলে গেছিলাম আমার পোড়াকপালের কথা, ওই অভিশপ্ত পরিবারের কথা। সেই ছোটবেলা থেকে দূরে থাকলাম, অথচ দেখো এই অভিশপ্ত পরিবারটার কারণে আমি কোথাও সুখে থাকতে পারছি না।
যেখানেই যাচ্ছি অপয়ার মতো দুর্ঘটনা ঘটিয়েই যাচ্ছি। সব আমার জন্য হয়েছে জানো তো। যদি আমি নেতামশাইকে আশকারা না দিতাম তাহলে উনি নিজের সাথে আমায় জোড়াতো না। আর না এত সব হতো। আমার লজ্জা করছে মনি, এই পরিবারের কারো সামনে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। ভীষণ লজ্জা করছে আমার। আঁতকে উঠলেন বিপাশা। স্পর্শীর অস্থিরচিত্তে এমন করুণ স্বরে কথাগুলো শুনে অস্থির হয়ে উঠেছেন তিনি। বললেন, কি হয়েছে মা? ভাইজান কি কিছু বলেছে? দম ফেলল স্পর্শী। নুয়ে যাওয়া কণ্ঠে বলল, না খালামনি। তুমি জানো তো তোমার জামাই এর সাথে জাফলং গিয়েছিলাম। একটা দিনও কাটাতে পারিনি সেখানে। তোমার ভাইজানের কুলঙ্গার ছেলে সোহাম, সর্দার বাড়ির জানোয়ারগুলো আমার ছোট্ট ননদটাকে তুলে নিয়ে গেছিল। ওরা ওকে রে করেছে মনি। আমার দেবরটাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে খুন করেছে। তোমার জামাই সহ্য করতে পারেনি। সেও নাকি ওদেরকে ঘরে আটকে কুপিয়েছে। আমি ঠিক কিচ্ছু জানি না খালাম্মি। এখানে আসার পর 1 মিনিটও ওর সাথে কথা বলতে পারিনি আমি। একটু আগেই পুলিশে ধরে নিয়ে গেছে ওকে। আমার শাশুড়ি বারবার অজ্ঞান হচ্ছে। ননদটা আগের থেকেও আরো অসুস্থ হয়ে গেছে। ওকে ডক্টররা বরিশাল নিয়ে যেতে বলেছে। এদিকে আমার শ্বশুর যেন নিজের মধ্যেই নেই। আমি আমি কি করব খালাম্মি? মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। আমি রাখছি, প্রেমা আবার কাঁদছে। ওর কাছে যেতে হবে। ফোন কাটতেই হাউমাউ করে কেঁদে উঠলেন বিপাশা। তার ওই ছোট্ট মেয়েটা কিভাবে সামলাবে এত কিছু? মায়ের কান্নার আওয়াজ পেতেই ঘর থেকে ছুটে আসলো রাহুল। সমস্তটা শুনতাই পায়ের তলা থেকে মাটি সরে গেল। স্তব্ধ হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল সে। পাভেল শিকদার মারা গেছে। এই মানুষটাকেই দাবার গুটি বানিয়ে আরশিকে বিয়ে করেছিল সে। নিজের নিচু চিন্তাভাবনার কারণে এখন ভীষণ লজ্জা লাগছে তার। লোকটা মারা গেছে ভাবতেই ভেতর থেকে একটা অপরাধবোধ কাজ করে। আচ্ছা, আরশি কি শুনেছে এই খবর? ধীর পায়ে ছাদে উঠল রাহুল। দূরেই অন্যমনস্ক হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আরশি। শাশুড়ির ফোন লুকিয়ে আজ সারাটা দুপুর ধরে ফোন দিয়ে গেছে পাভেল ভাইকে। কিন্তু ফোন বরাবরের মতোই বন্ধ। সে কি জানতো বন্ধ ঘরে একদল হায়নার ধারালো অস্ত্রের আঘাতে তার পাভেল ভাইয়ের পকেটের ফোন টুকরো টুকরো হয়ে গেছে কাল সকালেই। আরশি। আচমকা পেছনে থেকে রাহুলের ডাক শুনতাই চমকে উঠল আরশি। হাতের ফোনটা দ্রুত অরুণার পেছনে লুকালো। পেছনে ফিরে ঘাবড়ানো কণ্ঠে বলল, জি বলুন। আরশির স্বাভাবিক রূপ দেখে রাহুল দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ এক ধ্যানে তার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই জানো না? ভ্রু কুঁচকালো আরশি। বোকা বোকা কণ্ঠে বলল, কেন? কি জানবো? আর সময় নিল না রাহুল। ত্রস্ত কণ্ঠে বলল, তোমার ভাই সোহাম, নীরব আর ওদের দলের আরো কয়েকজনকে স্পর্শীর হাজবেন্ড পরশ শিকদার কুপিয়ে খুন করেছে। চোখ বড় বড় করে তাকিয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল আরশি। ভয়কাতুরে কণ্ঠে বলল, কেন? ভাইয়ারা কি করেছে? পরশ ভাইয়া কেন করেছে এমন? উনি তো ভালো মানুষ। জিভ দিয়ে ঠোঁট ভেজালো রাহুল। আদৌ কথাটা বলা উচিত হবে কি না ভেবে পেল না। পুনরায় আরশির কথার তোরে রাহুল বলল, কারণ তোমার ভাইয়েরা পরশ শিকদারের ছোট বোনকে রেপ করেছে আর তার ছোট ভাই পাভেল শিকদারকে কুপিয়ে খুন করেছে। স্বাভাবিক ভঙ্গিতেই তাকিয়ে রইল আরশি। মাথাটা ভনভন করছে তার। মস্তিষ্কটা যেন সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। মনটা যেন অনুভূতিহীন। বেশ কতক্ষণ রাহুলের দিকে তাকিয়ে ঠিক কি রিয়াক্ট করা উচিত বুঝতে পারল না। আচমকাই ঠাস করে ছাদের মেঝেতে পড়ে গেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল রাহুল। দ্রুতপায়ে এগিয়ে আরশিকে তুলতেই মাথার বাম পাশটা ভেজা অনুভব করল। চুল সরাতেই দেখল লাল রঙা তাজা রক্তের স্রোত বয়ে চলেছে মেঝের উপর। গলগল করে কপাল চুইয়ে চুইয়ে সারা চুল রক্তে মেখে গেছে আরশির। রাহুল সাময়িকভাবে বাকরুদ্ধ হয়ে গেল। হুঁশ আসতেই দ্রুত কোলে নিয়ে নিচে নামল। ওমা, আরশির কপাল ফেটে গেছে। আমি হসপিটালে যাচ্ছি। শুনতাই হতভম্ব হয়ে গেলেন বিপাশা। দ্রুত মাথায় শাড়ির আঁচল দিয়ে নিজেও ছুটলেন রাহুলের পিছু। বিকাল 3:30। চারদিকের দোকানপাট প্রায়ই বন্ধ। দুপুরের খাবার খেয়ে সবাই নিজ নিজ আবাসস্থলে বিশ্রাম নিচ্ছে। হসপিটাল অনেকটা দূরে। পাশেই একটা ফার্মেসি খোলা। দ্রুত আরশিকে নিয়ে সেখানে ঢুকল রাহুল। মুখ থুবড়ে পড়ার কারণে কপালের এক পাশ ফেটে গেছে। ভ্রুর উপরটাও থেতলে গেছে অনেকটা। বিকাল 4টা।
খাটের উপর শুয়ে আছে আরশি। কতক্ষণ পর পর হুহু করে কেঁদে উঠছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, হাত পা ছড়িয়ে মাটিতে গড়াগড়ি খেতে। তার পাভেল ভাই আর নেই। এটা কি করে বিশ্বাস করবে সে? মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কান্নাগুলো উগরে এসে গলা পর্যন্ত দলা পাকিয়ে আছে। কণ্ঠনালী ভেদ করে বের হতে পারছে না। দুচোখ দিয়ে গরম জলটুকু বের করে করুণ কণ্ঠে বলল, আমি যাব। পাভেল ভাইয়ের কাছে যাব। আমি ওনাকে দেখব। পাশেই বসা ছিল রাহুল। পাভেলের নাম শুনতাই চকিতে আরশির দিকে তাকালো। দ্রুতপায় আরশির পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিল। শান্ত কণ্ঠে বলল, আরশি, পাভেলের দাফন হয়ে গেছে। কিভাবে দেখবে তুমি? হুহু করে কেঁদে দিল আরশি। মুহূর্তেই কপালের দুপাশের শিরাটা ব্যথায় টনটন করে উঠল। রাহুলের হাত ধরে মিনতি করে বলল, আমি ওনার কবর দেখব। আমাকে নিয়ে যাবেন রাহুল ভাইয়া। একটু নিয়ে চলুন। ও বাড়ির কাউকে বলবেন না প্লিজ। কিছুক্ষণ চুপ করে রইল রাহুল। তারপর কিছু না বলেই বের হয়ে গেল রুম থেকে। মায়ের রুমে যেতেই দেখল ব্যাগ গোছগাছ করছে। জিজ্ঞেস করতেই বলল, স্পর্শীটা আমার ওখানে একা আছে। এত কিছু কিভাবে সামলাবে ও? তাছাড়া এই পরিস্থিতিতে ওর বাপের বাড়ি থেকে তো কারো একটু যাওয়া উচিত। আমি তো ওর মাই। আমি ছাড়া আর কে যাবে? রাহুল চিন্তিত ভঙ্গিতে মায়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু যেতে যেতে তো রাত হয়ে যাবে। আমিও যাই তোমার সাথে। বিপাশা ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর তো যাওয়াই উচিত। মেয়েটার সাথে কত মনমালিন্যতা। তুই বিয়ে করেছিস শুনে অনেক খুশি হয়েছে। বলেছিল জাফলং থেকে আসার পরেই এখানে আসবে। কিন্তু তা তো আর হলো না। এখান থেকে প্রথমে ভাইজানদের বাড়িতে যাব। তারপর রাতটা থেকে সকালে স্পর্শীদের বাড়িতে যাব। তুই গেলে অনেক খুশি হবে সে। মাথা নাড়িয়ে ধীর ভঙ্গিতে রুমের সামনে এলো রাহুল। মুহূর্তেই শিরদাঁড়া বেয়ে ঠান্ডা হিমশীতল ধারা বয়ে গেল। সামনেই ফ্যানের সাথে আরশি ঝুলছে। চলন্ত ফ্যানের সাথে ঘূর্ণায়মান ওড়নাটা ধীরে ধীরে পেঁচিয়ে ছোট হয়ে যাচ্ছে। ছুটে গিয়ে ফ্যান অফ করল রাহুল। মুহূর্তেই ঘোড়া বন্ধ হয়ে পেঁচানো ওড়নাটা খুলতে খুলতে ঠাস করে বিছানার উপর পড়ে গেল আরশি। সামনেই অবাক হয়ে দাঁড়িয়ে আছে রাহুল। সারা শরীরটার আগে গিজগিজ করছে। দাঁতে দাঁত চেপে রাহুল বলল, প্রেমিকের জন্য স্বামীর রুমে বসেই গলায় দড়ি দিচ্ছিলে। আমাকে ফাঁসানোর খুব শখ না? এত ভালোবাসা যখন, তখন বিয়েতে বসেছিলে কেন? আমি ছিলাম না, কিন্তু আরাফ তো ছিল। তার সাথে বিয়ে করার জন্য লাফাতে লাফাতে পিঁড়িতে বসেছিলে কেন? প্রেমিকের সাথে পালিয়ে যেতে পারোনি? পালাতে পারোনি ভালো কথা, এত যখন দরদ বিয়ের আগে গলায় দড়ি দিয়ে মরে যেতে। এখন আমাকে ফাঁসাচ্ছ কেন? ধু করে কেঁদে উঠল আরশি। অস্ফুট স্বরে বলল, আমাকে একটু নিয়ে চলুন না পিরোজপুরে। দেখেই চলে আসবো। আপনার পায়ে পড়ি ভাইয়া। নাক ছেটালো রাহুল। এই যে আরশি সেই থেকে পাভেলের জন্য কাঁদছে সেটা মোটেও সহ্য হচ্ছে না। একটা অজানা হিংসা মনের মধ্যে বাসা বাঁধছে। নেহাত লোকটা মৃত বলে সহ্য করে যাচ্ছে। অন্যদিকে তাকিয়ে তোত্তারা কণ্ঠে বলল, তো তুমি কি ভেবেছ? তোমাকে এখানে একা রেখে চলে যাব? আর তুমি গলায় দড়ি দিয়ে সোজা হয়ে থাকবে, পুলিশ আসবে, আমাকে ফাঁসাবে? থেমে, এক্ষুনি ব্যাগ গোছাও। বিকেল 5টার বাসে যাচ্ছি আমরা পিরোজপুর। তবে হ্যাঁ, পিরোজপুর থেকে এসে একদম পড়ায় মন দিবে। সামনেই তোমার এক্সাম। মনে থাকে যেন। রুমের ভেতর দিয়ে দরজা আটকে ভেতরে শুয়ে আছে শামসুল সর্দার। চোখ তার হিংস্র বাঘের ন্যায় লাল হয়ে আছে। সারা জীবনের আদর্শ শিক্ষা অহংকার সবকিছুকে ধুলোয় মিশিয়ে ছেলে তার এমন জঘন্য হয়ে যাবে তা ভাবনার অতীত ছিল। কই তার চরিত্র নিয়ে তো কখনো কেউটু শব্দটাও করতে পারেনি। যতটা সময় রাজনীতিতে ছিল লোকজন তাকে মাথায় তুলে রাখত। তার আদর্শকে সম্মান করে তাকে দাপটের সাথে রাজনীতিতে একজন সৎ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করত। অথচ তার নিজের ছেলে এমন কিভাবে? চোখের কোণ গড়িয়ে অশ্রুক না পড়ার সাথে সাথে সে তা মুছে ফেলল। তারই ভুল। রাজনীতির জন্য ছেলেকে সময় দিতে পারেনি। কারো দিকে নজর দিতে পারেনি। যার ফলস্বরূপ আজ রাস্তায় নামতেও ঘেন্না হচ্ছে। লজ্জায়, ঘেন্নায়, অপমানে অতি আদরের ছেলের লাশটা আনতেও যেতে কুণ্ঠা বোধ করছে। আবারও দরজার ওপাশ থেকে মেজ ভাইয়ের তেজি কণ্ঠের আওয়াজ পাওয়া গেল, ভাইজান, আপনি যাবেন কি না?
আমি অলরেডি ওই জানোয়ারটার বিরুদ্ধে থানায় মামলা করে দিয়েছি। এত বড় সাহস ওর! সর্দার বাড়ির ছেলের গায়ে আঘাত দেয়। ওকে সারা জীবন জেলের ঘানি টানাবো। আমার ছেলেটা তো তাও বেঁচে আছে। আপনি নিজেকে কি করে সামলাচ্ছেন ভাইজান? আবারও ছোট ভাইয়ের নরম কণ্ঠের আওয়াজ এলো ওপাশ থেকে। ভাইজান, লাশ তো আনতে হবে। দাফনের ব্যবস্থা কি করব? এরই মধ্যে ভেতর থেকে হুঙ্কার এলো, যা ইচ্ছে তাই করো। আমার কোনো সন্তান নেই। লাশ পচে গলে যাক। কাকশেয়ালে ঠুকরে ঠুকরে খাক ওর মাংস। আমার সম্মানের কথা যে ভাবেনি তার। আর বলতে পারলেন না শামসুল। কান্নায় ভেঙে পড়লেন। নুয়ে যাওয়া কণ্ঠে বারবার বলতে লাগলেন, আমার কোনো সন্তান নেই। আমার কোনো সন্তান নেই। বিকেল ৫টা। চারদিকে নানা মানুষের আনাগোনা। বিতৃষ্ণায় ছেয়ে গেছে স্পর্শীর মুখ। অ্যাম্বুলেন্সের সিটে প্রেমাকে শুইয়ে তার হাত ধরে পাশেই বসে আছে স্পর্শী। সামনেই ড্রিভারের পেছনে আলতাফ শিকদার বসে আছেন। একটু আগেই হসপিটালের সব ফর্মালিটি পূরণ করে প্রেমাকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পর্শী। শ্বশুর শাশুড়িকে বাড়িতে, চাচি শাশুড়ি এবং অন্যান্য আত্মীয়দের হেফাজতে রেখে নিজে প্রেমাকে নিয়ে রওনা হয়েছে সে। যদিও মহিউদ্দিন শিকদার আসতে চেয়েছিলেন কিন্তু আলতাফের রিকোয়েস্টে আসেননি। ভাবতে ভাবতেই অ্যাম্বুলেন্স চলতে শুরু করলো। পিরোজপুর ছাড়িয়ে যেতেই স্পর্শীর দুগাল বেয়ে চলতে লাগলো অশ্রুর ধারা। নেতামশাই তো এখানেই থানায় রয়েছে। খুব কথা বলতে ইচ্ছে করছে তার। ওই পুরুষালী প্রশস্ত শক্ত বুকটার উপর বার কয়েক চুমু দিয়ে সেই জায়গায় মাথা রেখে শান্তির ঘুম ঘুমাতে ইচ্ছে করছে। কিন্তু পরিস্থিতি যে তাকে এতটা সুখ দেবে না। বাস্তবতা যে বড় কঠিন। বাস্তবতা যে তাকে কখনো এতটা সুখী করেনি। ধীরে ধীরে বোবাকান্নায় মেতে উঠল স্পর্শী। তার কান্না দুর্বলতা যে কাউকে দেখাতে চায় না সে। রাত ৮টার মধ্যেই তারা বরিশাল পৌঁছালো। কিছুক্ষণ আগেই ডক্টর প্রেমাকে দেখে গেছে। তাকে নিজ হাতে খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিল। পরশের ফোনটা তার কাছেই রয়েছে। কাপা কাপা হাতে কল লিস্টে ঢুকে সুমনের নাম্বার বের করে ফোন দিল। দুবার রিং পড়তেই ওপাশ থেকে রিসিভড হলো। রাত 10:30। ওপাশ থেকে কিছু বলার আগে কণ্ঠে কাঠিন্যতা এনে স্পর্শী বলল, সুমন ভাইয়া, আমি স্পর্শী শিকদার বলছি। আপনাদের এমপি সাহেবের স্ত্রী। ওপাশ থেকে তড়িঘড়ি কণ্ঠে সুমন বলল, হ্যাঁ ভাবি, আমি আপনাকে চিনতে পেরেছি। ভাইয়ের ফোনটা আপনার কাছে ছিল। আমি আরো অনেক খুঁজেছি। স্পর্শী চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করল। তারপর ত্রস্ত কণ্ঠে বলল, ভাইয়া, আপনার ভাই কি এখনো থানায় আছে? নাকি ওনাকে চালান করে দিয়েছে? না ভাবি, এখনো চালান করা হয়নি। থানায় আছে। মনে হয় কাল পরশুর মধ্যে চালান করে দিবে। আপনি চিন্তা করবেন না ভাবি। আমরা ভালো একজন উকিল অলরেডি হায়ার করেছি। আমরা দলের লোকেরা সব সময় ভাইয়ের পাশে আছি। আপনি কোনো চিন্তা করবেন না। ভাইয়ের কিচ্ছু হবে না। আদালতে কেসটা উঠুক। মুক্তি পেয়ে যাবে ভাই। চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল স্পর্শী। আলতো হেসে বলল, ভাইয়া, আমি কিন্তু ল নিয়েই পড়ছি। পাবলিক প্লেসে শত শত মানুষের মধ্যে দাঁড়িয়ে খুন করেছে আপনার ভাই। অফিসের ভেতর দুটো সিসি ক্যামেরা ছিল। আমাকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার থেকে আপনি বরং যখন যা হয় সেটা যত খারাপ খবরই হোক না কেন, আমাকে প্লিজ ইনফর্ম করবেন। রাখছি। ফোন কেটে দিল স্পর্শী। মুহূর্তেই বুক ভরে শ্বাস নিল সুমন। এ যেন পরশ শিকদারের থেকেও ভয়ঙ্কর। ভীষণ ঘাবড়ে গিয়ে কথাগুলো পেঁচিয়ে ফেলছিল সুমন। রাত 12টা। আশেপাশে ভয়াবহ অন্ধকার। রাস্তার মধ্যে বেশ দূরত্ব রাখার পর একটা করে ল্যাম্পটা রাখা। সেই অন্ধকার চিরেই বেরিয়ে এলো বিপাশা আর রাহুল। আরশি রাহুলের কোলেই রয়েছে। একে তো আগে থেকে মাথা ফেটেছে, তার উপর সারা রাস্তায় বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে সে। শেষে বাধ্য হয়েই মায়ের সামনে কোলে নিয়েছে। সর্দার বাড়ির সামনে এসে গেটে টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দেয় দারোয়ান। বাস থেকে নেমেই সোনালীকে ফোন দিয়েছিল বিপাশা। দ্রুতপায়ে ভেতরে ঢুকতেই মেয়ের মাথায় ব্যান্ডেজ দেখে আঁতকে উঠলেন সোনালী। আরশির রুম দেখাতেই দ্রুতপায়ে সেদিকে চলল রাহুল। আরশি বমি করে পুরো পোশাক নষ্ট করে ফেলেছে। গা ঘিনঘিন করছে রাহুলের। বাথরুমে ঢুকে গোসল করে বের হতেই কপালে চিন্তার ভাঁজ পড়ল। আরশিরও পুরো পোশাক বমিতে মাখামাখি হয়ে গেছে। এত রাতে কাকে ডাকবে সে?
এরই মধ্যে দরজায় টোকা পড়তেই সেদিকে তাকালো রাহুল। সোনালি হালকা নাস্তা নিয়ে এসেছেন। সামান্য হেসে ভেতরে আসতে বলল রাহুল। কিছুক্ষণ ঠোঁট কামড়ে ইনিয়ে বিনিয়ে বলল, আন্টি, ওর পোশাকটা একটু চেঞ্জ করে দিবেন প্লিজ। না মানে, বমি করে নষ্ট করে ফেলেছে একদম। পরক্ষণেই লজ্জা লাগলো ভীষণ। তার স্ত্রীর পোশাক অন্য কাউকে চেঞ্জ করতে বলাতে কেমন অস্বস্তি বোধ হচ্ছে। দ্রুতকণ্ঠে বলল, না থাক, আপনার কষ্ট করতে হবে না, আমিই চেঞ্জ করে দিচ্ছি। সে চেঞ্জ করে দিবে একটা মেয়ে মানুষের পোশাক? ভাবতেই কি বাজে একটা ইঙ্গিত করা হয়। পুনরায় অস্বস্তিতে ভেসে গেল রাহুল। করুণ চোখে আরশির দিকে তাকিয়ে রইল। বিয়েটা যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক, তাদের মধ্যকার সম্পর্ক যেমনই থাকুক, কিন্তু সেটা তাদের দুজনের মধ্যেই থাকুক। অন্য কাউকে জানাতে নারাজ রাহুল। এজন্যই শাশুড়ির সামনে অস্বস্তিতে পড়েছে সে। সোনালী বেগম যেন জামাইকে দেখেই তার ভেতরটা পড়ে ফেললেন। ছেলে মেয়ে দুটো যে এত তাড়াতাড়ি নিজেদেরকে মানিয়ে নিতে পারবে না সে ব্যাপারে নিশ্চিত সে। আলতো হেসে রাহুলকে বলল, আমার কষ্ট হবে কেন বাবা, আমি পাল্টে দিচ্ছি। রাহুল যেন স্বস্তি পেল। মাথা নাড়িয়ে ঘরের বাইরে চলে গেল। শামসুল সর্দারের রুমের সামনে যেতেই থমকে দাঁড়ালো। এ বাড়ির সমস্তটাই সে জিহানের কাছ থেকে বাসে বসে জেনে নিয়েছে। দরজায় আলতো করে টোকা দিয়ে বলল, আঙ্কেল, আমি রাহুল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুললেন তিনি। আলতো হেসে রাহুলের সাথে কুশল বিনিময় করতে করতে বিছানায় বসল। তার চোখ দুটো ভয়ঙ্কর ভাবে লাল হয়ে আছে। পুরুষ মানুষের এটাই দোষ। রাগলেও তাদের চোখ লাল দেখায়, আবার কষ্ট পেলেও চোখ দুটো অশ্রুর পরিবর্তে রক্তের ন্যায় হয়ে যায়। কিছুক্ষণ বসে শান্ত কণ্ঠে রাহুল বলল, আঙ্কেল, যাই হোক না কেন, শোভাম তো আপনার নিজের ছেলে। ওকে দাফনটা তো করাতে হবে। আপনি যাবেন না লাশ আনতে? বুক ভরে নিঃশ্বাস নিল শামসুল। ভেঙে যাওয়া কণ্ঠে বলল, পারি না বাবা, নিজেকে একদম সামলাতে পারি না। আমি মানুষ হয়ে একটা জানোয়ারের জন্ম দিয়েছি। যখনই ভাবি ওর লাশ আনতে যাব, তখনই ওই ছোট্ট মেয়েটার অবয়ব সামনে ভেসে ওঠে। ওই মেয়েটা তো আমার আরশির মতোই। আরশির থেকেও অনেক ছোট ও। মাত্র 8-এ পড়ে। সদ্য কিশোরী জীবনে পা দিতেই জীবনটা শেষ করে দিল আমার জন্ম দেওয়া জানোয়ারটা। রাহুল আর কিচ্ছু বলল না। চুপচাপ বের হয়ে গেল ঘর থেকে। বৃদ্ধ লোকটাকে আবারও নিজের কষ্টের কথা স্মরণ করিয়ে দেওয়া তার উচিত হয়নি। রুমে ঢুকতেই দেখল আরশির পোশাক চেঞ্জ করা। আর আশেপাশে সোনালিও নেই। খুব খিদে পেয়েছে তার। টেবিলে বসে খাবার মুখে দিতেই দেখল দেয়ালের উপরে কয়েকটা কাগজ আটকানো। উপরের সাদা কাগজটার নিচ থেকে নিচের লাল অবয়বটা চোখে বিঁধছে। কাগজটা উল্টাতেই দেখল নিচের কাগজটার উপর শুকিয়ে যাওয়া একটা লাল গোলাপ পেরেকের সাথে ঝোলানো। গোলাপটা সরাতেই কাগজে লেখা বড় বড় অক্ষরগুলো ভেসে উঠল, আরশি, তোকে প্রচুর পড়তে হবে। পরীক্ষায় পাস করতে হবে। নইলে পাভেল ভাই তোকে বিয়ে করবে না। সে বারবার লেখাপড়া নিয়ে তোকে সাবধান করেছে। তুই লেখাপড়াটাকে পাভেল ভাই মনে করে হামলে পড় বইয়ের উপর। মুহূর্তেই হাসির চোটে খুব খুব করে কেসে উঠল। একটা মেয়ে কতটা আবেগী হলে এমন বাচ্চামো করে। খেয়ে দেয়ে রুমের লাইট নিভিয়ে চুপচাপ আরশির পাশে এসে শুয়ে পড়ল। ঘড়ির ঘন্টার কাঁটাটা তখন 3টার ঘরে উপস্থিত হয়েছে। কানের মধ্যে অজস্র হাহাকার, চিৎকার, চেঁচামেচির আওয়াজের রেশ ঢুকছে। আচমকাই ধরাস করে উঠে বসল আরশি। ঘরের লাইট জ্বলছে। লাইটের কড়া আলোয় চোখ যেন ঝলসে যাচ্ছে। বার কয়েক চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল। ধীরে ধীরে কান্না, চিৎকারের আওয়াজটা স্পষ্টভাবে কানে যাচ্ছে। আশেপাশে তাকাতেই ত্রস্ত পায়ে ভেতরে ঢুকল রাহুল। আরশি তার দিকে তাকিয়ে কয়েকবার পলক ঝাপটা দিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? সবাই এত কাঁদছে কেন? আবার চিৎকার কেন হচ্ছে? ঘুমন্ত আরশির পলক ঝাপটে ঘুম ঘুম কণ্ঠে কথাগুলো শুনতাই থমকে দাঁড়ালো রাহুল। কেমন যেন ঘোর লেগে যাচ্ছে। পরক্ষণেই নিজেকে কড়াভাবে শাসিয়ে বলল, নীরব হসপিটালে বসেই মারা গেছে। এই 2:30টার দিকে। অবাক হয়ে আরশি বলল, নীরব ভাইয়াও মারা গেছে? পরক্ষণেই বিড়বিড় করে বলল, ভালোই হয়েছে। ওটাকে একদম সহ্য হয় না আমার। রাহুল ভ্রু কুঁচকালো। সে স্পষ্ট আরশির কথা শুনতে পেরেছে। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? ঘুমের রেশ এখনো কাটেনি আরশির?
উৎফুল্ল মনে রাহুলের দিকে তাকিয়ে বলল, ওনার নজর খুব খারাপ, একদম চোখ দিয়েই গিলে খাবে মনে হয়। আমি তো ওনার সামনে খুব কম পড়ি। স্পর্শী আপু আসার পরে ওর দিকেও অনেক বাজে ভাবে তাকিয়েছিল। চোয়াল শক্ত হয়ে গেল রাহুলের। দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল সেখানেই। আরশি আলতো পায়ে বিছানা দিয়ে নামতেই পরিচিত রুমটাকে খেয়ালে এলো। সে এখানে কেন? এই অভিশপ্ত বাড়িতে আবার কেন নিয়ে আসা হয়েছে তাকে? ছলো ছলো চোখে রাহুলের দিকে তাকিয়ে বলল, আমরা না পাভেল ভাইদের বাড়িতে যাচ্ছিলাম? তাহলে এখানে কেন এসেছি? চমকে তাকালো রাহুল। ধীর কণ্ঠে বলল, কিছুক্ষণ আগেই আমরা পিরোজপুরে পৌঁছেছি। এত রাতে কোথায় যেতাম? তাই এখানে আসতে হয়েছে। সকাল হতেই আমরা এখান থেকে চলে যাব। চেঁচিয়ে উঠল আরশি। রাহুলের বলিষ্ঠ শরীরটার সামনে এসে আঙুল নাড়িয়ে দাঁতে দাঁত চেপে অশ্রুসিক্ত নয়নে বলল, আপনাকে আমি বলেছিলাম না এই বাড়িতে আমি আর পাও রাখব না? তাহলে কেন নিয়ে এলেন আমাকে? সাময়িকভাবে হতভম্ব হয়ে গেল রাহুল। সামনে দাঁড়ানো এইটুকু শরীরটা যাকে দেখতে হলে নুয়ে তাকাতে হয়, সে কিনা তাকে ধমকে কথা বলছে। হাস্যকর ব্যাপার। গা ঝাড়া দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, পা তো রাখুনি। কোলে করে নিয়ে এসেছিলাম। প্রয়োজনে যাওয়ার সময়ও কোলে করে নিয়ে যাব। দরকার পড়লে ওয়াশরুম অবধিও তোমাকে কোলে করে দিয়ে আসতে পারি। কি যাবে? বলেই চোখ টিপ মেরে দাঁত মেলে হেসে দিল। আরশি ভীষণ বিরক্ত এই মুহূর্তে। হতবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল। সে যেতেই ঢুকরে কেঁদে ফ্লোরে বসে পড়ল। এই রুমের, এই বাড়ির প্রতিটা কোণায় পাভেল ভাইয়ের স্মৃতি রয়েছে। কখনো এখানে লুকিয়ে, কখনো ওখানে লুকিয়ে কত মেসেজ, কল, ভয়েস পাঠিয়ে জ্বালিয়েছে তার পাভেল ভাইকে। এমনি ডাইনিং টেবিলটার উপরেও ছোট করে পিয়ে লিখে রেখেছে। ছাদ, কলেজের বেঞ্চ, বাড়ির দেয়াল, রুমের দরজা, কাগজ, বই খাতা সব জায়গায় তার পাভেল ভাই রয়েছে। কেন বুঝতে চায় না রাহুল ভাইয়া? কেন? মাথা ঝুঁকে কাঁদতে কাঁদতেই গায়ের দিকে চোখ পড়ল আরশির। মুহূর্তেই চমকে উঠে দাঁড়ালো। সে তো এই পোশাক পরে আসেনি। তাহলে তাহলে তার জামাকে বদলে দিল। রাহুল ভাইয়া না তো? নানা উনি তো এমন নয়। একটুও এমন নয়। তাহলে কে করলো আমার পোশাক চেঞ্জ? আচ্ছা ওনাকে কি জিজ্ঞেস করব? মুহূর্তেই মাথা থেকে ঝেড়ে ফেলল আরশি। সকাল 7টা। প্রেমাকে খাইয়ে তার চুল আঁচড়ে বেঁধে দিল স্পর্শী। তারপর সামনে এসে হাত দুটো ধরে বলল, প্রেমা, ভাবি একটু পিরোজপুরে যাচ্ছি। রাতের মধ্যেই চলে আসবো, ওকে? একদম ভয় পাবে না। নার্সরা আছে না? চাচুও তো এখানে আছে। তোমার ভাইয়াকে তো পুলিশ নিয়ে গেছে। ওখানেই একটু যাব আর আসবো। ওকে? প্রেমা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। স্পর্শী স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে এলো। আলতাফ উদ্দিনকে বুঝিয়ে বলে ব্যস্ত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলো। 9টার মধ্যেই তাকে থানায় পৌঁছাতে হবে। ঘণ্টাখানেক আগেই সুমন তাকে ফোন দিয়ে নীরবের মৃত্যুর কথা জানিয়েছে। নীরবের কারণে খারাপ না লাগলেও নেতামশাইয়ের কথা ভেবে বেশ ঘাবড়ে আছে স্পর্শী। দুটো খুন কি যথেষ্ট ছিল না? এখন আরও একটা খুনের দায় পড়বে নেতামশাইয়ের উপর। থানায় পৌঁছাতে পৌঁছাতে 9:30 বেজে গেছে স্পর্শীর। সামনেই বড় রাস্তার মধ্যে সুমন সহ বেশ কিছু দলের লোক দাঁড়ানো। গোল হয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছে। এখন এদের সাথে প্রত্যহ আলাপ আলোচনায় মেতে থাকতে হবে স্পর্শীর। ভাবতেই কেমন অস্বস্তি হলো। তারপরেও নিজেকে যত করে জোর পায়ে হেঁটে গেল তাদের মধ্যে। সুমন তাকে দেখতেই সামনে এগিয়ে এলো। ব্যস্ত কণ্ঠে বলল, ভাবি, ইন্সপেক্টর সাহেব তো দেখা করতে দিচ্ছে না। আমরা বেশ অনেকক্ষণ ধরে তাকে বোঝাচ্ছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। স্পর্শী থমকালো। কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, আপনারা ওর দলের লোক তাই হয়তো দেখা করতে আপত্তি জানাচ্ছে। কিন্তু আমি তো ওনার স্ত্রী। নিশ্চয়ই বাড়ির লোকদের বারণ করবে না। আপনারা এখানেই থাকুন, আমি আসছি। বলেই ত্রস্ত পায়ে ভেতরে ঢুকল। স্পর্শীকে দেখেই এগিয়ে এলো ইন্সপেক্টর। কিছুটা বিনয়ী কণ্ঠে বলল, দেখুন ম্যাডাম, এমপি সাহেব বর্তমানে তিনটা খুনের আসামি। আরও দুজন অলরেডি হসপিটালে অ্যাডমিট আছেন। আদৌ আমরা জানি না সে দুজন বাঁচবে কিনা। একজন জনগণের প্রতিনিধির থেকে এমনটা সরকার কখনোই আশা করেন না। উপরমহল থেকে প্রচুর চাপ আসছে আমার উপর। প্লিজ আপনারা আমাকে এভাবে জোর করবেন না। আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে।
ওনাকে আনার পর থেকে থানার সামনে লোকজনের ভিড় লেগেই আছে। রাতের মধ্যেই ওনাকে চালান করা হবে। এর মধ্যে কোনোভাবেই দেখা করা যাবে না, সে যেই হোক। অনুমতি নেই। প্লিজ আসতে পারেন আপনি। স্পর্শী অনেক অনুরোধ করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে আসতে হলো। চোখ দুটো টলমল করছে তার। এত দূর থেকে কত আশা নিয়ে এসেছিল নেতামশাইকে এক পলক দেখবে বলে, কিন্তু পারল না। নিজেকে ধাতস্থ করে পুনরায় চলল শিকদার মঞ্জিলের দিকে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকতেই অবাক হয়ে গেল। সামনেই সোফার উপর পিয়াসাকে বসিয়ে সান্ত্বনা দিয়ে চলেছে বিপাশা। আর পিয়াসাও তাকে ধরে কাঁদছে। খালাম্নিকে দেখে যেন পুনরায় ভেঙে পড়ল স্পর্শী। সব কষ্ট, ব্যথা, যন্ত্রণা যেন অশ্রু হয়ে ঝরে পড়ল মা রূপী খালাম্নির উপর। ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করল স্পর্শী। পিয়াসা অবাক হয়ে তাকিয়ে দেখল, এই মেয়েটাকে তো এত বিপদের মধ্যেও কখনো নিজ চোখে কাঁদতে দেখেনি। বিপাশা দুহাত দিয়ে স্পর্শীকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। এতক্ষণে হুঁশ ফিরল পিয়াসার। দ্রুত বেগে স্পর্শীর সামনে এসে প্রেমার কথা জিজ্ঞেস করল। আমার প্রেমা কোথায়? আমার মেয়ে। স্পর্শী শান্ত চোখে শাশুড়ির দিকে তাকালো। ক্লান্ত কণ্ঠে বলল, ও হসপিটালে আছে। চাচু ওখানে আছে। আমাকে থানায় আসতে হয়েছিল দেখে চলে এসেছি। বিকালেই আবার যাব। এতক্ষণে পরশের কথাও মাথায় এলো পিয়াসার। কান্নারত অবস্থায় বলল, আমার পরশের সাথে দেখা হয়েছে। ফুপিয়ে উঠল স্পর্শী। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, না, ওরা দেখা করতে দিল না। রাতের মধ্যেই ওনাকে চালান দিবে। কাল পরশুর মধ্যেই কেস আদালতে উঠবে। থেমে, আপনি চিন্তা করবেন না মা। যথেষ্ট চেষ্টা করব আমি। কথাগুলো বলেই উপরে নিজের রুমে দ্রুত পায়ে ছুটল স্পর্শী। গোসল করতে হবে। সদ্য মাটি দ্বারা তৈরিকৃত কবরটি আঁকড়ে ধরে বসে আছে আরশি। এ যেন তার পাভেল ভাইকেই জড়িয়ে ধরে বসে আছে। চেনা অনুভূতি, পরিচিত গন্ধ যেন সে পাচ্ছে। পাশেই রাহুল দাঁড়িয়ে আছে। আরশির এই বোবা কান্না তার একদম সহ্য হচ্ছে না। নিজ স্ত্রী তার পূর্ব প্রেমিকের জন্য এতটা আকুল, এ যেন সহ্য করতে বেশ কষ্ট হচ্ছে। হিংসারা দলা পাকাচ্ছে মনের ভেতর। প্রায় আধ ঘন্টা ধরে এখানেই বসে আছে তারা। সহ্যহীন হয়ে ধমকে উঠল রাহুল। এত কান্নাকাটির কি আছে বুঝলাম না। এবারে ওঠো। ক্লান্ত, পরিশ্রান্ত, অসহায় টলমলে চোখ দুটো নিয়ে আরশি রাহুলের দিকে তাকালো। কেমন খারাপ লাগলো তার। নিজেকে সংযত করে রাহুল বলল, মৃত মানুষের জন্য কাঁদতে হয় না আরশি। এতে ওরা কষ্ট পায়। তার থেকে বরং তুমি ওর জন্য নামাজ পড়ে দোয়া করতে পারো। ও খুশি হয়, এমন কাজগুলো করতে পারো। এই যেমন তোমার পাভেল ভাই তোমাকে বারবার পড়ার জন্য চাপ দিত। কদিন পরেই তোমার এক্সাম। অথচ তুমি পড়া তো দূর, এক্সামও দিবে না। এতে তো কষ্ট পাচ্ছে ও। তুমি যদি এখন মন দিয়ে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করো, তাহলে তো পাভেলই খুশি হবে, তাই না? কান্নারত অবস্থায় অস্পষ্ট কণ্ঠে আরশি মাথা উঁচু নিচু করল। রাহুল অনেক বুঝিয়ে শুনিয়ে কবরের পাশ থেকে সরিয়ে নিয়ে বাড়ির ভেতর ঢুকল। এ বাড়িতে রাহুলের স্ত্রী হিসেবেই তাকে পরিচয় দিয়েছে। এত বিপদের মধ্যে ঠিকভাবে কেউ খেয়াল করেনি তাকে। আর করলেও এতটা গুরুত্ব দেয়নি। চেয়ারে বসে টেবিলের উপর রাখা বইয়ে মাথা রেখে ঝিমুচ্ছে আরশি। মন মেজাজ কিচ্ছু ভালো নেই। একে তো সারা বছর বইয়ের ধারে কাছে না যাওয়ার কারণে সম্পূর্ণ অচেনা বস্তু এগুলো। তার উপর পড়তে গেলেও পাভেল ভাইকে নিয়ে নানা জল্পনা কল্পনায় মেতে থাকে। একজন মৃত মানুষকে নিয়ে এমন কল্পনা করা বরাবরই অনুচিত। তা জেনেও মন বারবার ভেসে যাচ্ছে অযৌক্তিক কল্পনায়। এই যেমন পাভেল ভাই বেঁচে থাকলে তাদের বিয়ে হতো, খুব সুন্দর একটা সংসার হতো, আরশি সারাক্ষণ দুষ্টুমি করত তার সাথে, তাদের একটা ছোট্ট বাচ্চা থাকতো। পরক্ষণেই বাস্তবে আসতেই বিষাদে ছেয়ে পড়ে পুরো মুখমণ্ডল। আবারও ভাবনায় মশগুল হয় সে। আচ্ছা, যদি এখন হুট করে পাভেল ভাই বেঁচে উঠত, তার কাছে এসে চিৎকার করে বলতো, আরশি আমি তোমার ভালোবাসার জোরেই ফিরে এসেছি। তখন তখন দেশবিদেশের মানুষ ছুটে আসতে আরশি নামের এই প্রণয় প্রেয়সীকে দেখতে। ঈশ্বর, সেটা তো কেমন সিনেমাটিক ভাবনা হয়ে গেল। ভাবনাতে মশগুল থাকতেই হঠাৎ করে খালি পায়ের উপর চিকন বেতের বাড়ি পড়ল। আঁতকে উঠে লাফ দিয়ে চেয়ারের উপর দাঁড়ালো আরশি। পাটা বার কয়েক ছাড়ি দিয়ে ছলছল চোখে রাহুলের দিকে তাকালো।
মুহূর্তেই অশ্রুরা হানা দিল বড় বড় মায়াবী চোখ দুটোতে। পায়ের উপরটা লাল হয়ে গেছে। রাহুল ধমকে সামনের চেয়ারে বসল। কণ্ঠে কাঠিন্য এনে বলল, কি ভাবছিলে তুমি? কতটুকু পড়েছ? আরশি নাক টেনে অন্য দিকে তাকালো। এটা তো তার জামাই। অথচ ভাব দেখো, যেন একে বেতন দিয়ে হোম টিউটর হিসেবে রেখেছে। তার উপর এত বড় মেয়ে সে। তার গায়ে কথায় কথায় হাত দেয়। অসভ্য শিক্ষক। এর নাকি ভার্সিটিতে চাকরি হয়েছে। দুদিনও টিকবে না এই চাকরি। কান ধরে টেনে গেটের বাইরে বের করে দেবে স্টুডেন্টরা। থমথমে মুখে বলল, হয়েছে তো পড়া। রাহুল ভ্রু কুঁচকে তাকিয়ে বই হাতে নিল। গ্রামারের রুলসের মধ্যে অসংখ্য এপি লেখা। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল সে। ইচ্ছে করছে আরো দুটো দিতে। নিজেকে ক্ষান্ত করে তোত্তারা কণ্ঠে বলল, শোনো আরশি, সকাল 7টা থেকে 11টা, আবার সন্ধ্যা 7টা থেকে 11টা। অন্তত এই 8 ঘন্টা পড়ায় মন দাও। বাকি পুরো 16 ঘন্টা তোমার মরে যাওয়া প্রেমিককে নিয়ে ভাবনা চিন্তা করো, আমার কিচ্ছু যায় আসে না। এত বড় মেয়ে অথচ গ্রামারের গও পারো না। কে পাস করাই ছিল এসএসসিতে? মাথায় ঢুকিয়ে নিও, যদি কোনো রকমে এইচএসসিতে ফেল করো বা করার আশাও থাকে, তাহলে তোমায় পিরোজপুরো ছুঁড়ে মারতে আমার 2 মিনিটও লাগবে না। সেখানে যাওয়ার পর আরও তো 2টা ভাই আছে বেঁচে। এবারে ওরা ধরে বিয়ে দিয়ে দিবে। যদি এখানে শান্তিমতো স্বাধীনভাবে থাকতে চাও তাহলে লেখাপড়ায় মন দাও। নইলে দরজা খোলা আছে, সোজা চলে যাও। আমি চাই না পাড়ার কেউ বলুক রাহুলের বউ ফেল করছে। মাথায় রেখো, এগুলো 10 মিনিটের মধ্যে মাথায় ঢুকিয়ে নাও। নইলে ওই মাথা আবার ফাটাবো। বলেই হনহন করে বাইরে বেরিয়ে গেল রাহুল। আর আরশি, সে তো টলমল করা চোখ নিয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল। কি করে এতগুলো কথা তাকে শোনালো সে? থাকবে না সে এই বাড়িতে। চলে যাবে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল আরশির। না, মরে গেলেও ওই বাড়িতে সে আর হুঁশ থাকতে পা রাখবে না। প্রয়োজনে এখানে সবার কটু কথা শুনে তারপর বসে থাকবে। না না, সে মন দিয়ে পড়বে। এই বুড়ো ব্যাটাকে ভালো রেজাল্ট করে তারপর দেখিয়ে দেবে। হো হো। দুহাত দিয়ে মুখ চেপে ঢুকরে কেঁদে উঠল স্পর্শী। হাতের ঘড়িতে চেয়ে দেখল 10টা 47 বাজে। চোখের কোণ মুছে সামনের দিকে তাকালো। লম্বা জ্যাম। তাহলে কি সে পারবে না নেতামশাইয়ের সাথে দেখা করতে? ওদিকে কি হলো কিচ্ছু জানে না সে। টানা আধ ঘন্টা ধরে সে জ্যামে আটকে রয়েছে। এরই মধ্যে জ্যাম ছেড়ে দিল। দ্রুত গাড়ি চলতে লাগলো জেলা জজ আদালতের উদ্দেশ্যে। গাড়ি থামতেই দ্রুত ভেতরে ছুটল স্পর্শী। অজস্র উকিল, পুলিশ, আসামিদের আনাগোনা। সে তো কিছুই চেনে না। এতটা লম্বা ভবনগুলোর মধ্যে কিভাবে খুঁজে পাবে সে? একজন পুলিশের কাছে জিজ্ঞেস করতেই দেখিয়ে দিল কাঙ্ক্ষিত ভবনটি। দ্রুত সেদিকে ছুটল। আদালতে জাস্ট 10টায় কেসটা ওঠার কথা। বরিশাল থেকে আসতে আসতে যে এতটা দেরি হয়ে যাবে সেটা খুনাক্ষরেও বুঝতে পারেনি স্পর্শী। কে জানতো আজকে রাস্তায় এতটা জ্যাম হবে। হঠাৎ আলতাফ শিকদার, মহিউদ্দিন শিকদার, সুমন সহ দলের অন্যান্যদের ম্লান মুখে বের হতে দেখেই পিলে চমকে উঠল স্পর্শীর। ছুটে তাদের সামনে যেতেই সুমন ম্লান মুখে বলল, ভাবি, আসতে এত দেরি হলো কেন? নিজেকে সংযত করে থমথমে কণ্ঠে বলল, জ্যাম ছিল রাস্তায়। ওদিকটায় কি হলো? বিতৃষ্ণায় উকিলের দিকে তাকালো সুমন। উকিল রাগত স্বরে বলল, আমি না থাকলে ফাঁসি না হয় জেল হয়ে যেত। আসামির খুনের ভিডিও ফুটেজ সহ অসংখ্য লোকের সাক্ষী আছে। তার উপরে এমপি সাহেব নিজে দোষ স্বীকার করছে। এখানে আমার আর কি করার ছিল? তাও তো অনেক টেকনিক খাটানোর পর 22 বছর সাজা দিল জজ সাহেব। থমকে গেল স্পর্শী। অস্পষ্ট কণ্ঠে মুখ দিয়ে আওড়ালো, 22 বছর। পরক্ষণেই উত্তেজিত কণ্ঠে বলল, নেতামশাই কোথায়? আমি ওনার সাথে দেখা করব। উকিল সাহেব গম্ভীর কণ্ঠে বলল, একটু পরেই পুলিশ নিয়ে আসবে ওনাকে। এখান থেকে হাজতে নিয়ে যাবে। আচমকা দূর থেকে 4জন পুলিশের মাঝখানে হ্যান্ডকাফ বাঁধা পরশকে দেখেই ছুটল সেদিকে। মাত্র 3 দিনের মধ্যে একদম শুকিয়ে ম্লান হয়ে গেছে মুখটা। গায়ে আসামিদের সাদা কালো ডোরাকাটা পোশাক। পুলিশের সামনে যেতেই স্পর্শী গম্ভীর কণ্ঠে বলল, আমি ওনার স্ত্রী। মাত্র 5 মিনিট কথা বলবো। প্লিজ। ইন্সপেক্টর মাথা নাড়িয়ে একটু সাইডে গেলেন। তবে ওনাদের কঠোর দৃষ্টি আসামির দিকে। যতই সম্মানীয় হোক না কেন সেই
যদি পালিয়ে যায়। পরশ স্পর্শীর দিকে তাকিয়ে আলতো হাসল। মনে মনে এই মুখটা দেখার খুব ইচ্ছে ছিল তার। আদালতে ঢুকতেই সমস্ত পাবলিকের মধ্যে চোখ জোড়া চাতক পাখির ন্যায় এই তোতা পাখিটাকে খুঁজছিল। কিন্তু আফসোস, পায়নি। কেন করলেন এমন নেতামশাই? কি দরকার ছিল ওদের এভাবে খুন করার? পুলিশের কাছে বলতেন, ওরা সাজা দিত। মুহূর্তেই হাস্যোজ্জ্বল মুখটিতে বিষাদ ছেয়ে গেল। চোয়াল শক্ত করে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, রক্তে টান লাগছে। আমারও লেগেছিল। থেমে করুণ কণ্ঠে, এতটা স্বার্থপর হোস না বউ। সইতে পারবো না। স্পর্শী থমকালো। সে কি সত্যিই স্বার্থপর? পরক্ষণেই ছলছল চোখে পরশের দিকে তাকিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না নেতামশাই। পাভেল নেই, আম্মু আব্বু ভীষণ ভেঙে পড়েছে, প্রেমা অসুস্থ, আপনিও নেই। কিভাবে বাঁচবে এই পরিবারটা? আর আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো এতটা বছর? এক নয়, দুই নয়, পুরো 22টা বছর। চোয়াল শক্ত করে ফেলল পরশ। দুহাত দিয়ে স্পর্শীর গাল আঁকড়ে ধরে কঠিন কণ্ঠে বলল, শুধু 22 বছর কেন পাখি? প্রয়োজনে আজীবন অপেক্ষা করবে আমার জন্য। যদি কখনো শুনেছিও না আমার অনুপস্থিতিতে অন্য কারো সাথে জড়িয়েছ, খোদার কসম, আমার হাতের চতুর্থ খুনটা তুমি হবে। বাকহারা হয়ে গেল স্পর্শী। নেতামশাই কি তাকে অবিশ্বাস করছে? মুহূর্তেই ভালো লাগায় ছেয়ে গেল হৃদয়। সে তো চেয়েছিল কেউ একজন এতটা কঠোরভাবে তার উপর অধিকার ফলাক, তাকে শাসন করুক। লোকজন, পুলিশ সবাইকে অগ্রাহ্য করে পরশের বুকের উপর হামলে পড়ল স্পর্শী। কান্নারত কণ্ঠে বলতে লাগল, আপনি একদম কোনো চিন্তা করবেন না নেতামশাই। আমি আছি তো। কিচ্ছু হবে না আপনার। প্রয়োজনে আমি হাইকোর্টে আপিল করব। তাও আপনাকে এত কষ্ট পেতে দেব না। আর বাড়ির সবাইকে নিয়ে একদম কোনো চিন্তা করবেন না। প্রেমা এখন অনেকটা সুস্থ। আমি আছি তো। সব সামলে নেব। এরই মধ্যে ইন্সপেক্টর তাড়া দিয়ে নিয়ে গেল পরশকে। হেঁচকি তুলে সেদিকে তাকিয়ে রইল স্পর্শী। আচমকা বসে পড়ল সেখানেই। শরীর যে আর মানছে না। এতটা মানসিক চাপ, যন্ত্রণা, এতটা পথ জার্নি করে আসা যাওয়া, শরীরটা যে আর মানছে না। এরই মধ্যে হাতের ফোনটা বেজে উঠল। অনন্দা ফোন দিয়েছি। রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে তড়িঘড়ি করে বলল, স্পর্শী, তুই কি আর ভার্সিটিতে আসবি না? এদিকে এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে। তুই প্রায় 13 দিন ধরে ক্লাস করিস না। এতটা অনিয়মিত হলে তোর উপর তো চাপ পড়বে। দেয়ালে মাথা হেলিয়ে দিল স্পর্শী। অস্পষ্ট কণ্ঠে ওকেও বলল, আমি সামলে নেব অনু। আমি সবটা সামলে নেব। বলেই ফোন কেটে দিল। বিকেল 3টা। চারদিকে এখনো ভ্যাপসা গরম। সূর্য নিজের তেজকে খানিকটা কমিয়ে দিক পরিবর্তন করে পশ্চিম দিকে হেলে পড়েছে। ক্লান্ত পায়ে স্পর্শী এগিয়ে গেল পরিচিত কেবিনের দিকে। পিয়াসা বেগম প্রেমার সাথে কথা বলছেন। স্পর্শী ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেলেন। টুলের উপর ধপ করে বসে পড়তেই পিয়াসা বেগম চাইলেন। উত্তেজিত কণ্ঠে জানতে চাইলেন পরশের কথা। মাথা তুলল স্পর্শী। অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর ধীর কণ্ঠে বলল, ওনার 22 বছর সাজা হয়েছে মা। আঁতকে উঠলেন পিয়াসা। হাউমাউ করে কেঁদে দিলেন। প্রেমা অকেঁদে মাকে জড়িয়ে ধরল। স্পর্শী উঠে প্রেমার পাশে গেল। মাথায় হাত দিতেই চোখ তুলে চাইল। স্পর্শী কাঁদতে বারণ করল। তারপর শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মা, আব্বু আর চাচুও এসেছে। ওরা বাইরে আছে। আমি একটু ঢাকায় যাচ্ছি। কদিনের মধ্যে ফিরে আসব। আপনি এভাবে কাঁদবেন না। তাহলে প্রেমাকে কে সামলাবে? অশ্রুসিক্ত চোখ নিয়ে অবাক চোখে স্পর্শীর দিকে তাকালো পিয়াসা। অবাকের সুরেই বলল, তুমি ঢাকায় কেন যাবে? জিহ্বা দিয়ে গলা ভেজালো স্পর্শী। ভীষণ খিদে পেয়েছে তার। হসপিটালে বসে কোনো কালেই সে খেতে পারে না। বমি পায়। শান্ত কণ্ঠে বলল, আমার একটু ভার্সিটিতে যেতে হবে মা। এক্সামের নোটিশ দিয়ে দিয়েছে। তাচ্ছিল্য করে হাসলেন পিয়াসা। কড়া গলায় বললেন, আমার পরিবারের এই অবস্থা। ছেলেটা জেলে। এর মধ্যেও তোমার লেখাপড়ার কথা ভাবছো। ভালো, যাও তুমি। তোমাকে কে আটকাবে? স্পর্শী অবাক হয়ে শাশুড়ির দিকে চাইল। এই যে প্রতিদিন পিরোজপুর থেকে বরিশাল, আবার বরিশাল থেকে পিরোজপুরে দৌড়ের উপর থেকেছে। যেখানে সেখানে পাগলিনীর মতো ছুটে বেরিয়েছে, সেটা কারো চোখে পড়ল না। অথচ লেখাপড়াটাই পড়ল।
না খেয়ে না নিয়ে দিনের পর দিন ছুটছে। চোখগুলো টলমল করে উঠল স্পর্শীর। ত্রস্ত কণ্ঠে আলতো চিৎকার করে বলল, মা, আপনি ভুল ভাবছেন। যদিও ভার্সিটিতেও যাচ্ছি আমি, কিন্তু তার থেকেও আপনার ছেলের জন্য ঢাকায় যেতে হচ্ছে আমায়। হাইকোর্টে আপিল করতে হবে। 22টা বছর কম নয়। উনি এতটা বছর কি করে জেলে থাকবে? আমি আবার ওনার কেসটা আদালতে উঠাবো। আর সেজন্যই একজন উকিলের প্রয়োজন। ঢাকায় আমার পরিচিত একজন ভালো উকিল রয়েছে। ওনার কাছেই যাচ্ছি আমি। কিছুটা শান্ত হলেন পিয়াসা। অভিমানী কণ্ঠে বললেন, এই যে সুমনরা যে উকিলকে হায়ার করেছে সেও তো অনেক নামকরা উকিল। আবার কার কাছে যাবা তুমি? ঠোঁট দুটো গোল করে গরম নিঃশ্বাস ফেলল স্পর্শী। তারপর শান্ত কণ্ঠে বলল, উচ্চ আদালতে যে কেউ কেস লড়তে পারে না মা। বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক যেসব আইনজীবী উচ্চ আদালতে মামলা পরিচালনার জন্য তালিকাভুক্ত হয়েছেন, শুধু তারাই উচ্চ আদালতে মামলা পরিচালনা করতে পারেন। এছাড়া অন্য কোনো আইনজীবী মামলা লড়তে পারবেন না। অভিমানী কণ্ঠে পিয়াসা ইনিয়ে বিনিয়ে বললেন, তো আমি অত সব বুঝি নাকি? তুমি তো উকিলি পড়ো বলে জানো। আচ্ছা, তুমিও তো ওর কেসটা লড়তে পারো তা। আলতো হাসল স্পর্শী। তারপর বলল, মা, আমার কোর্স এখনো কমপ্লিট হয়নি। সবে তো তৃতীয় বর্ষে পড়ছি আমি। স্পর্শী আর কিছু না বলেই সুটকেস হাতে কেবিন থেকে বেরিয়ে গেলেন। এরই মধ্যে মহিউদ্দিন শিকদার তার সামনে এলেন। 5,000 টাকা বের করে স্পর্শীর হাতে দিয়ে বললেন, এটা লাগতে পারে, রেখে দাও। কিছুটা অস্বস্তিতে পড়ল স্পর্শী। এই মুহূর্তে টাকাটা খুব দরকার। বাবা তো আর টাকা দিবে না। এক মুহূর্তে তার হাতে ভাড়া টাকা ছাড়া তেমন টাকাও নেই। মহিউদ্দিন শিকদার গাড়ি দিতে চাইলে স্পর্শী আপত্তি করল না। বাসে চড়লে রীতিমতো বমি করে অজ্ঞান হয়ে যায় সে। পরবর্তী 2-3 দিনে আর সুস্থ থাকে না। এই মুহূর্তে অসুস্থ হওয়াটা মোটেও কাম্য নয় তার। হোস্টেলে পৌঁছাতেই ড্রাইভারকে পিরোজপুর উদ্দেশ্যে পাঠিয়ে দিল স্পর্শী। এখানে বেশ কিছুদিন থাকতে হবে তাকে। ত্রস্ত পায়ে হোস্টেলে ঢুকতেই অনন্দা হামলে পড়ল ওর উপর। তাকে বুঝিয়ে সোজা বাথরুমে চলে গেল স্পর্শী। টানা 1 ঘন্টা ধরে গোসল করে রুমে ফিরল। আসার সময় দোকান থেকে খাবার নিয়ে এসেছে। রাত 9টায় হোস্টেলে খাবার পাওয়া যাবে। এখন বাজে 8টা। খাবার খেয়ে সোজা হয়ে ঘুমিয়ে পড়ল। এই মুহূর্তে একটা লম্বা ঘুমের প্রয়োজন। কিন্তু ঘুম এলো না। বারবার চোখের সামনে ভেসে উঠল পুরনো স্মৃতিগুলো। দমবন্ধ হয়ে পড়ে রইল বিছানায়। দুচোখ ভেসে যাচ্ছে স্মৃতির টানে। সকাল হতেই বই নিয়ে পড়তে বসল স্পর্শী। পুরনো পোড়াগুলো মাথায় পুনরায় সেট করে নিল। 9:30 বাজতেই নাস্তা খেয়ে রেডি হয়ে 9:30টার দিকে চলে গেল ভার্সিটিতে। বিকেল 4টা। 8তলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে স্পর্শী। 3rd ফ্লোরেই রয়েছে কাঙ্ক্ষিত লোকটির অফিস। আদৌ সে স্পর্শীকে চিনবে তো, নাকি অচেনা ভেবে তাদের মতোই আচরণ করবে? এরকমই আকাশ পাতাল ভাবতে ভাবতে লিফটে উঠে পড়ল স্পর্শী। 3rd ফ্লোরে নেমে কাঙ্ক্ষিত রুমটির দরজায় টোকা দিতেই ভেতর থেকে সহায়ক ছেলেটি দরজা খুলে দিল। ধীর পায়ে ভেতরে ঢুকে শান্ত কণ্ঠে সালাম দিল স্পর্শী। সাথে সাথেই অবাক হয়ে তাকালেন প্রসেনজিৎ মণ্ডল। ঠোঁট এলিয়ে হেসে বললেন, আরে আমার রাগিনী যে, এমা আজ এত শান্ত কেন? তোমাকে তো এমন মানায় না। সামান্য অস্বস্তিতে পড়ল স্পর্শী। লোকটা তাহলে তাকে চিনতে পেরেছে। নবীনগরের রাস্তায় বসেই একবার কোমর বেঁধে ঝগড়া করেছিল স্পর্শী। লোকটাও কম না। তিনি যে একজন উকিল সেটা ঝগড়া করেই বুঝিয়ে দিচ্ছিলেন। তখন থেকেই খুঁটিনাটি পরিচয় ছিল। স্পর্শী আলতো হাসল। ইতস্তত ভাবে বলল, আঙ্কেল, একটা দরকারে এসেছিলাম। আপনার সাহায্য প্রয়োজন। স্পর্শীকে এমন নরম, ভেঙে পড়া কণ্ঠে কথা বলতে দেখে সিরিয়াস হলেন প্রসেনজিৎ মণ্ডল। শান্ত কণ্ঠে বললেন, কি হয়েছে মা? ঠোঁট ভেঙে আসলো স্পর্শীর। উফ, এ কেমন যন্ত্রণা! কেউ একটু ভালোবেসে কথা বললেই আজকাল কেঁদে ফেলে স্পর্শী। বিয়ের পর বেশ ছিচকাদুনে হয়ে গেছে সে। নিজেকে সংযত করে বলল, আঙ্কেল, আমার হাজবেন্ড পিরোজপুর এমপি। রিসেন্টলি রাজনৈতিক শত্রুতা আর পারিবারিক ক্রোধের বশবর্তী হয়ে তার বিপক্ষ দল ওনার ভাইকে খুন আর বোনকে ধর্ষণ করছিল। উনি সহ্য করতে পারেনি। তাদেরকে কুপিয়ে খুন করেছে। 3টা মার্ডার আর 2টো হসপিটালে অ্যাডমিট আছে। আরে এটা তো আমি জানি। এই তো সেদিনকে পত্রিকায় পড়লাম।
পরশ শিকদার তোমার হাজবেন্ড? জি আঙ্কেল। জেলা জজ কোর্টে ওনাকে 22 বছরের সাজা দিয়েছে। আমি এখন হাইকোর্টে আপিল করতে চাইছি। আপনি প্লিজ আমাকে সাহায্য করুন। প্লিজ আঙ্কেল। শান্ত ভঙ্গিতে কিছুক্ষণ ভাবলেন প্রসেনজিৎ মণ্ডল। তারপর বললেন, দেখো, হয়তো প্রতিশোধের বশবর্তী হয়ে তোমার হাজবেন্ড খুন করেছে। ওনার ফ্যামিলির সাথে যা হয়েছে সেটা অনেক খারাপ হয়েছে। কিন্তু অপরাধ তো অপরাধী। সাজা তো পেতেই হবে। শুনেছি সেখানে হাজার হাজার লোক উপস্থিত ছিল। ভিডিও ফুটেজও আছে। অপরাধ তো প্রমাণিত হয়ে গেছে। এখানে আমার কি করার? আশাহত হয়ে কান্নায় ভেঙে পড়ল স্পর্শী। মাত্র 5টা দিন সংসার করতে পেরেছে লোকটার সাথে। এরই মধ্যে সেই সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। স্পর্শীর কান্না দেখে প্রসেনজিৎ মণ্ডল অস্থির হয়ে পড়লেন। উত্তেজিত কণ্ঠে বললেন, তুমি কান্নাকাটি করো না মা। আমি দেখছি কি করা যায়। মুক্তি না দিতে পারি, কিছুটা সাজা অবশ্যই কমাতে পারবো। তার আগে আমি উচ্চ আদালতে আবেদন করার ব্যবস্থাটা করি। এই 2 দিন সময় দাও আমাকে। কিছুটা আশার আলো পেল স্পর্শী। সেখান থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে গেল। বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে পড়ায় মনোযোগ দিল। প্রায় 2 দিন পরে আবারও সেই অফিসে উপস্থিত হল স্পর্শী। প্রসেনজিৎ মণ্ডল একটা ফর্ম স্পর্শীর হাতে দিয়ে বলল, এখানে আসামির সিগনেচার লাগবে। উনি যে বিগত বিচারে সন্তুষ্ট নয় এবং ন্যায় বিচার চেয়ে হাইকোর্টে আপিল করছে, সেজন্যই এই সিগনেচারটা লাগবে। যত দ্রুত পারো সইটার ব্যবস্থা করো। এটা যত তাড়াতাড়ি জমা দিব তত তাড়াতাড়ি কোর্টে শুনানি পড়বে। স্পর্শী সেখান থেকে সোজা ভার্সিটিতে এলো। হল সুপারকে বলে আবারও পিরোজপুর উদ্দেশ্যে রওনা দিল। পিরোজপুর কেন্দ্রীয় কারাগার। বিরক্ত হয়ে পড়েছে জেলার হামিদুর রহমান। স্থানীয় পুলিশ বারবার ব্যর্থ হচ্ছে বর্তমান সমস্যাকে সমাধান করতে। বিভিন্ন রাজনৈতিক নেতা সহ দলের সবাই এবং সাধারণ জনগণ প্রতিনিয়ত মিছিল, মিটিং, ধর্মঘট, মানববন্ধন করেই যাচ্ছে। তাদের নেতার এমন করুণ সাজা কিছুতেই মেনে নিতে পারছে না। দিন দিন সাধারণ জনগণ ক্রুদ্ধ হয়ে পড়ছে আইনের প্রতি। স্থানীয় পুলিশদের সাথে নানা সংঘর্ষে মেতে উঠেছে তারা। স্পর্শী কারাগারের সামনে এসেই অবাক হয়ে গেল। আজকে সারাদিন এখানে মানববন্ধন চলেছে। জেল সুপার বিরক্ত হয়ে তাকে ঢুকতে দিতে নারাজ। আশ্চর্য হয়ে দাঁড়িয়ে রইল স্পর্শী। নেতামশাইয়ের সই না পেলে এত পরিশ্রম যে বৃথা যাবে। টানা 8 ঘন্টা কারাগারের সামনে দাঁড়িয়ে থাকার পর এক হাবিলদারের থেকে আসল কথা শুনতে পারল স্পর্শী। বাকরুদ্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। আজ রাতের মধ্যেই পরশ শিকদারকে অন্য জেলে ট্রান্সফার করা হবে। পিরোজপুর বর্তমান পরিস্থিতি সামলে উঠতে পুলিশ হিমশিম খাচ্ছে। আতকে উঠল স্পর্শী। নেতামশাইকে সবার থেকে লুকিয়ে কোন জেলে শিফট করা হবে কিচ্ছু জানে না সে। অনেক বাকবিতণ্ডা করার পরে জেলার দেখা করার অনুমতি দিল। মুহূর্তেই ছুটে গেল কাঙ্ক্ষিত সেলের সামনে। দ্রুত কোনো কথা না বলেই কাগজ আর কলমটা এগিয়ে দিল তার দিকে। উত্তেজিত কণ্ঠে বলল, নেতামশাই দ্রুত এখানে সই করুন। আমি হাইকোর্টে আপিল করব। আপনি একদম চিন্তা করবেন না। পরশ কিছু বলতে গিয়েই থামল। ত্রস্ত হাতে সই করে দিয়ে বলল, এতে কোনো লাভ হবে না সোনা। শুধু শুধু এত কষ্ট করার কোনো দরকার নেই। স্পর্শী শুনল না। দ্রুত বলল, নেতামশাই, আপনি কি কিছু জানেন না? মানে কোন জেলে নেওয়া হচ্ছে আপনাকে? পরশ লোহার শিকের মধ্যে হাত গলিয়ে স্পর্শীর গাল ধরল। পরিস্থিতি কতটা খারাপ হলে সে এই পাখিটার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। নানা কষ্টে, যন্ত্রণায় তখন মাথা ঠিক ছিল না তার। শান্ত কণ্ঠে বলল, শুনলাম তো ঢাকায় নিবে। একগাল হাসল স্পর্শী। মুখ দিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, ঢাকায়? সকালের শুভ্র আলোয় ছটফট করতে করতে ছাদে উঠল আরশি। হাতের চেয়ারটা সেখানে রেখে বাটিটা নিচে রাখল। পুনরায় ছুটে রুমে গেল। রাহুল বই পড়ছিল। এই মাসের 1 তারিখ থেকে ভার্সিটিতে জয়েন্ট হওয়ার কথা তার। আরশি ছুটে তার কাছে যেতেই হাতের বইটা ছিনিয়ে নিয়ে টেবিলে রাখল। রাহুলের হাত ধরে টেনে ছাদের উদ্দেশ্যে চলতে চলতে বলল, চলুন, চলুন, ছাদে চলুন। আমার হেয়ার প্যাক বানানো শেষ। এখন এটাকে মাথায় লাগিয়ে টানা 8 ঘন্টা বসে থাকবেন। তারপর শ্যাম্পু করে নিবেন। রাতে আবার তেল দিয়ে দিব। নাক ছেটকালো রাহুল। কোন দুঃখে যে এই মেয়ের সাথে বাজি ধরতে গেছিল কে জানে। আজ 4 দিন ধরে এমন করছে।
পাকা চুল নিয়ে আরশির সাথে সামান্য কাটাকাটি লাগতেই রাহুল বলেছিল, আরশি যদি তার চুল কালো করতে পারে তাহলে সে তার এক্সামের পরেই জাফলং ঘুরতে নিয়ে যাবে। ব্যাস সেদিন থেকেই এখন পর্যন্ত রাহুলের উপর এক প্রকার হামলে পড়েছে। কোনো দিন তেল দিতে মিস হলে রাত 2টার সময় হলেও তাকে ঘুম থেকে টেনে তুলবে আরশি। থমথমে কণ্ঠে বলল, আরশি এসব বাদ দাও, পড়তে বসো। বিরক্ত হলো আরশি। সেই পাভেল ভাইয়ের মতোই সারাক্ষণ কিভাবে পড়া নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকে কানের কাছে। বিরক্তির সাথে বলল, অফ অফ, আর মাত্র 3টা পরীক্ষা আছে তো, আরো 4 দিন বাকি আছে পরবর্তী পরীক্ষায়। এমন ঘ্যানর ঘ্যানর করবেন না তো কানের কাছে। আসুন এখানে বসুন। অবশেষে বাধ্য হয়ে রাহুল চেয়ারে বসল। আর আরশি আলতো হাতে তার চুলের সেবা করতে ব্যস্ত। গত 1 মাসের স্পর্শীর এক্সামও শেষ। এই 1 মাসে একবার দেখা করতে পেরেছে পরশের সাথে। যেহেতু কেসটা নতুনভাবে আদালতে উঠানোর জন্য তারা চেষ্টা করছে, সেহেতু উকিল ছাড়া অন্য কাউকে অভিযুক্তর সাথে দেখা করতে দিতে তারা নারাজ। যদিও অন্য আসামিদের প্রতি সপ্তাহের শুক্রবার 1 ঘন্টার জন্য নিজ পরিবারের যেকোনো একজনের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়, কিন্তু পরশের ক্ষেত্রে সেটা আলাদা। কেননা তার মামলা আবারও আদালতে ওঠার সম্ভাবনা রয়েছে। নীরব হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল স্পর্শী। কালকেই খালামনির বাসা থেকে ঘুরে এসেছে, কিন্তু এত আনন্দ তাকে একটুও উঠতে পারেনি। সেই 1 মাস আগে আবেদন করেছে, অথচ এখনো কোনো ফিরতি মেসেজ আসেনি। আদৌ তারা আবেদন মঞ্জুর করবে কিনা কে জানে। চোখ থেকে এক ফোঁটা গরম জল বের হলো। মাটিতে পড়ার আগ মুহূর্তেই স্পর্শীর ফোন বেজে উঠল। প্রসেনজিৎ মণ্ডল ফোন দিয়েছেন। খানিকটা আশার আলো দেখতে পেল স্পর্শী। রিসিভ করতেই ওপাশ থেকে তিনি বললেন, স্পর্শী মা, আবেদন তো মঞ্জুর হয়েছে তোমার। আমি তো ভেবেছিলাম আরো 2-3 মাস ঘুরবে। এত তাড়াতাড়ি মঞ্জুর হবে ভাবতেই পারিনি। তোমার লাক খুব ভালো। উৎফুল্ল হয়ে স্পর্শী বলল, আঙ্কেল, কেসটা কবে আদালতে উঠছে? মিয়ে গেলেন প্রসেনজিৎ। শান্ত গলায় বললেন, তা তো বলা যায় না মা। অনেক দৌড়াদৌড়ি করতে হবে আবেদনের ফর্মটা নিয়ে। কবে নাগাদ কেসটা আদালতে উঠবে কে জানে। তবে আমি চেষ্টায় কোনো ত্রুটি রাখব না। আবারও চিন্তায় মগ্ন হল স্পর্শী। আজ প্রায় 1 মাস ধরে জেলখানায় নেতামশাই। কে জানে কতটা কষ্ট হচ্ছে। ঠোঁট ভেঙে কেঁদে দিল। কেটে গেল প্রায় আরো 15 দিন। এর মধ্যেই স্পর্শী শুনতে পেল খুব শীঘ্রই পরশের কেসটা কোর্টে উঠছে। মামলা শুনানির দিন আর 2 দিন পরে। উৎফুল্ল হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে নীরব হয়ে তাকিয়ে রইল। হয়তো খোদাকে কৃতজ্ঞতা জানাচ্ছে সে। ফোন হাতে মহিউদ্দিনকে ফোন দিলেন। সবটা জানাতেই ব্যস্ত কণ্ঠে বললেন, আমি শীঘ্রই আসছি মা। কোনো সাক্ষী বা প্রেমার কোনো রিপোর্ট লাগলে জানিও আমায়। স্পর্শী শান্ত কণ্ঠে বলল, না আব্বু, আপাতত কিছু লাগবে না। জেলা জজ কোর্টে তো সকল প্রমাণই দেওয়া হয়েছে। তারপরেও যদি কিছু লাগে তো আমি আপনাকে জানাবো। তবে, থেমে আবার নুয়ে যাওয়া কণ্ঠে বলল, কিছু টাকা লাগবে আব্বু। অ্যাডভোকেটকে তো এখনো কিছু দেওয়াই হয়নি। আমি নিয়ে আসবো। তুমি চিন্তা করো না মা। সুপ্রিম কোর্ট আদালতের সামনে দাঁড়িয়ে আছে স্পর্শী। সামনেই পরশ আলতো হেসে দাঁড়িয়ে আছে। হাতে হ্যান্ডকাফ। দুটো হাতকেই আলতো উপরে তুলে স্পর্শীর গাল ধরল। বলল, বলেছিলাম না শুধু শুধু কষ্ট করো না। কিচ্ছু হবে না। ছলো ছলো চোখে পরশের দিকে তাকালো স্পর্শী। এবারের রায়ও তার পছন্দ হয়নি। একটুও পছন্দ হয়নি। 22 বছর থেকে মাত্র 2 বছর কমিয়ে 20 বছরের সাজা দিয়েছে। নেতামশাই এতটা বছর কি করে থাকবে ওখানে? আচমকাই চোয়াল শক্ত করল স্পর্শী। কণ্ঠে কাঠিন্যতা এনে বলল, আমি আবারও মামলাটা আদালতে উঠাবো। হয়তো তাতে আরো 2 মাস আপনাকে জেলে অপেক্ষা করতে হবে। কিন্তু তাও আমি হারব না। একদম চিন্তা করবেন না আপনি। আমি আছি তো। হাইকোর্ট ও আপিল বিভাগের মধ্যবর্তী সেতু হলো চেম্বার জজ আদালত। কোনো মামলা হাইকোর্টে নিষ্পত্তি হওয়ার পর আপিল করতে হলে প্রথমে চেম্বার জজ আদালতে আবেদন করতে হয়। এছাড়া আপিল বিভাগ ছুটিতে থাকাকালীন জরুরি বিষয়ে নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি আপিল বিভাগের একজন বিচারককে চেম্বার জজ হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি আবেদনকারীর আবেদন বিবেচনা করে প্রয়োজনে নির্দেশ দেন, কিংবা নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বিষয়টি পাঠিয়ে দেন।
তিনি অফিস সময়ের বাইরেও আবেদন শুনতে পারেন, এমনকি বাসায়ও আবেদন বিবেচনা করে রায় দিতে পারেন। তবে দেরি করলে আবেদনকারীর ক্ষতি হতে পারে, কেবল এমন আবেদনই তিনি বিবেচনা করেন। আপিল বিভাগ। হাইকোর্ট বিভাগে মামলা নিষ্পত্তির পর কোনো পক্ষ অসন্তুষ্ট হলে তিনি আপিল বিভাগে আবেদন করতে পারবেন। বাংলাদেশে আপিল বিভাগের রায় চূড়ান্ত রায়। তবে কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে অসন্তুষ্ট হলে একই বিভাগে পুনরায় রায়টি পুনর্বিবেচনার আবেদন করতে পারেন, যাকে আমরা রিভিউ হিসেবে জানি। বর্তমানে আপিল বিভাগে দুটি বেঞ্চ রয়েছে। টানা ১.৫ মাস ছোটাছুটি করার পরে আপিল বিভাগ থেকে রায় এসেছে ১২ বছরের জেল। যদিও স্পর্শী এতেও সন্তুষ্ট নয়। সে চেয়েছিল আবারও পুনর্বিবেচনা অর্থাৎ রিভিউয়ের জন্য আবেদন করতে, কিন্তু প্রসেনজিৎ মণ্ডল তাকে বাধা দিয়েছেন। শান্ত কণ্ঠে বুঝিয়েছেন, দেখো, এমনটা নয় যে তোমার হাজবেন্ড অপরাধ করেনি বা তাকে ফাঁসানো হয়েছে। দেখো স্পর্শী, কেসটা যে পর্যন্ত এসেছে এ পর্যন্তই থাকুক। এরপরে যদি তুমি আবারও রিভিউয়ের জন্য আবেদন করো, হতেও পারে জজ বিবেচনা করে এর থেকেও সাজা পুনরায় বাড়াতে পারে। এ পর্যন্ত লাখ টাকা খরচ করা শেষ। আর এগিয়েও না। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সেদিনকে হোস্টেলে এসে বইয়ের পর বই, পাতার পর পাতা ওল্টালেও আইনি কোনো সমাধান পায়নি স্পর্শী। হতাশ হয়ে ঝিম মেরে টানা ৩ দিন বসেছিল। যেন এ যাবৎ সকল শক্তি তার হারিয়ে গিয়েছে। পরশ জেলে যাওয়ার প্রথম সপ্তাহের শুক্রবার। ধীর পায়ে টিফিনের বক্স হাতে কারাগারে গেল স্পর্শী। এখন আর কেউ তাকে বাধা দিবে না। প্রতি সপ্তাহের শুক্রবার ১ ঘন্টার জন্য আসামির সাথে দেখা করার সুযোগ রয়েছে। স্পর্শী থানায় উপস্থিতির স্বাক্ষর দিতেই হাবিলদার পরশকে নিয়ে এলো। বেঞ্চিতে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল স্পর্শী। কারো তোয়াক্কা করল না। খাওয়া শেষে মুখ মুছিয়ে আলতো করে জড়িয়ে ধরে বলল, একদম চিন্তা করবেন না নেতামশাই। ১২টা বছর এমন কিছু না। বলতে বলতে চলে যাবে। আমি মানিয়ে নিতে পারবো। ওকে। আর আপনি একদম ভেঙে পড়বেন না। আমি প্রতি শুক্রবার এসে আপনাকে দেখে যাব। পরবর্তী শুক্রবার হয়তো আব্বু মাকে নিয়ে আসবে। আমি না হয় তার পরের শুক্রবারে আসব। স্থির হয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল পরশ। প্রায় অনেকক্ষণ চুপ থাকার পরে শান্ত কণ্ঠে বলল, নিজের জীবনটা সাজিয়ে নিও স্পর্শিয়া। আমার জন্য অপেক্ষা করে তোমার লাইফটা নষ্ট করো না। ভালো কাউকে দেখে আবারও মুভ অন করো। স্পর্শী স্তব্ধ হয়ে পরশের দিকে তাকিয়ে রইল। সেদিনের পরশ আর আজকের পরশের মধ্যে যেন কোনো মিলই পাচ্ছে না। পরক্ষণেই ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। হতভম্ব হয়ে গেল পরশ। স্পর্শীর হাত দুটো জোরে চেপে ধরে নিজের দিকে এনে চোখ পাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, কি বললি তুই? আর নিজেকে সামলাতে পারল না স্পর্শী। আশেপাশের দেয়াল ফাটিয়ে অট্টহাসিতে মেতে উঠল। পরশও হেসে দিল। হাসতে হাসতেই এক পর্যায়ে হাউমাউ করে কেঁদে দিয়ে পরশকে জড়িয়ে ধরল স্পর্শী। মাথায় হাত বোলাতে বোলাতে আলতো স্বরে পরশ বলতে লাগল, এভাবে কাঁদে না ময়না পাখি। মাত্র ১২টা বছরই তো। হুট করে কেটে যাবে। তারপর আবারও তোমার কাছে ফিরে আসব। ওকে হো। বলতে বলতেই আলতো হেসে দিল পরশ। হাবিলদারও হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দুম করে দাঁড়ালো। দ্রুত কণ্ঠে পরশকে বলল, এমপি সাহেব, ম্যাডাম তো আবারও আইছে। চমকে জেলের সামনে তাকালো পরশ। দূরেই সাদা শাড়ির উপর কালো কোট পরা এক পরিপূর্ণ যুবতী এগিয়ে আসছে তার দিকে। পাশেই এই কারাগারের জেল সুপার তীব্র শেখ। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল পরশের। রক্তরাঙা চোখ দুটো অন্য দিকে ফিরিয়ে নীরব হয়ে তাকিয়ে রইল। চলবে। গল্প, রাজনীতির রংমহল। লেখিকা, সিমরান মিমি। চতুর্থ পর্ব।